নিবিড় এগিয়ে গিয়ে টেবিলের ওপর থেকে পেপারগুলো নিয়ে প্রিয়তার সাইন দেখে মুচকি হেসে মাথা নাড়ে। কাঁদলে আপনাকে অনেক সুন্দর দেখায়, আপনি হয়তো জানেন না প্রিয়তা। নিবিড় খাটের দিকে এগিয়ে গিয়ে মোবাইলটা হাতে নিয়ে প্রিয়তার নাচের মাঝে তোলা তখনকার ছবিগুলো দেখে মুচকি মুচকি হাসছে। মেয়েটা সত্যি অদ্ভুত এক মায়াবী, কিন্তু এই মায়ার জালে জড়িয়ে পড়তে আমি চাই না। কালো রংটা আমি পছন্দ করি না ঠিক, এই শাড়িটা ওকে অসম্ভব সুন্দর লেগেছে। ভুল করেও যদি এসে থাকে, ও না পড়লে বুঝতেই পারতাম না কালো রঙেও মানুষকে এতটা অপরূপ লাগতে পারে। নিবিড় পেপারগুলো একটা ফাইলে রেখে আলমারিতে তুলে রাখলো। প্রিয়তা ছাদের কিনারায় রিলিংয়ের হাতল ধরে দাঁড়িয়ে কান্না করছে আর বারবার আকাশের দিকে তাকাচ্ছে। রাতের অন্ধকারে হালকা বাতাসে প্রিয়তার চুলগুলো উঠছে, হাতের উল্টো ফিট দিয়ে বারবার চোখগুলো মুছে নিচ্ছে। সালমা বেগম টেবিলে খাবার দিয়ে প্রিয়তাকে ডাকলো কয়েকবার। মোশাররফ হোসেন আর জুহিও এসে বসলো। নিবিড় এসে চেয়ার টেনে বসতে বসতে পিছনে ফিরে রান্নাঘরের দিকে তাকিয়ে প্রিয়তাকে না দেখতে পেয়ে সালমা বেগমকে জিজ্ঞেস করতে যেতেই সালমা বেগম বলল, কিরে নিবিড়, প্রিয়তা খাবে না? মেয়েটা সেই দুপুরে আশ্রমে অল্প কিছু খেয়েছে আর এখনো কিছু খায়নি। জুহি, যা তো তোর ভাবিকে ডেকে নিয়ে আয়, সকাল সকাল আবার কলেজে যাবে। জুহি উঠে যেতে নিবিড় বলল, জুহি তুই বাস, তোর ভাবি খাবে না, ও ঘুমিয়ে পড়েছে, পরে উঠে খেয়ে নেবে। কি বলছিস, মেয়েটা না খেয়ে থাকবে? নিবিড় গম্ভীর গলায় বলল, মা বললাম না পরে খাবে। সালমা বেগম আর কিছু বললেন না, সবাই চুপচাপ খেয়ে নিজের মতো রুমে চলে গেল। নিবিড় রুমে এসে শুয়ে এপাশ ওপাশ করতে লাগলো। মেয়েটা কোথায় গেল? ছাদে। নিবিড় উঠে গিয়ে ছাদে সিঁড়ির দরজায় দাঁড়িয়ে দেখে প্রিয়তা দাঁড়িয়ে আছে আর চুলগুলো হাওয়ায় উঠছে, শাড়ির আঁচলটাও উড়ে বেড়াচ্ছে। নিবিড় ধীরে ধীরে প্রিয়তার পিছনে দাঁড়াতে শাড়ির আঁচল গায়ে মুখে এসে পড়তে নিবিড় আঁচলটা মুখের উপর থেকে সরিয়ে পাশে দাঁড়িয়ে, আর কতক্ষণ না খেয়ে থাকবেন? প্রিয়তার সামনের দিগন্তের দিকে তাকিয়ে আছে। নিবিড় আবার বলল, আপনি সারা রাত ছাদে কাটিয়ে দেওয়ার চিন্তা করলেন নাকি? প্রিয়তা তখনও নিশ্চুপ। দেখুন প্রিয়তা, আমি বেশি কথা বলা একদম পছন্দ করি না, কিন্তু তবুও আমি আপনার জন্য বকবক করে যাচ্ছি আর আপনি কোনো কথা বলছেন না। প্রিয়তা কিছু না বলে নিচে যাওয়ার জন্য পা বাড়াতে নিবিড় হাত ধরে ফেলল। প্রিয়তা নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে আছে, চোখ বন্ধ করে। আপনি কিন্তু ভুলে যাচ্ছেন প্রিয়তা, এই 1.5 বছর আমি যা বলবো আপনাকে তাই করতে হবে। বসে থাকতে বললে বসে, দাঁড়িয়ে থাকতে বললে দাঁড়িয়ে। প্রিয়তা এবার নিবিড়ের সামনে এসে দাঁড়িয়ে, আমি কিচ্ছু বলিনি মিস্টার নিবিড়, আমি সব মনে আছে, কিন্তু প্লিজ আমাকে একটু সময় দিন। তবে কথা দিচ্ছি 1.5 বছরের একদিনও বেশি হবে না আমার এই বাড়িতে। প্রিয়তা কথাগুলো বলে নিবিড়ের থেকে হাতটা অন্য হাত দিয়ে ছাড়িয়ে নিচে চলে এলো। প্রিয়তা কালো রঙের শাড়িটা খুলে অন্য একটা শাড়ি পরে খাটে এসে এক পাশ হয়ে শুয়ে পড়ল। নিবিড় এসে প্রিয়তাকে শুয়ে থাকতে দেখে, উঠুন। প্রিয়তা নিবিড় আসছে বুঝতে পেরে আগে চোখ বন্ধ করেছিল। আমি খাবার এনেছি, খেয়ে নিন। কথাটা শুনে প্রিয়তা অবাক হয়ে মনে মনে, চি, হনুমানটা আমার জন্য খাবার নিয়ে এসেছে। আমি জানি আপনি ঘুমাননি, শুধু শুধু ন্যাকামি না করে উঠে খেয়ে নিন। আমার সকালে অফিস আছে, রাত জেগে বসে থাকা আমার পক্ষে সম্ভব নয়। আপনারও। তারপরও প্রিয়তা উঠছে না দেখে নিবিড় হাত টেনে এক ঝটকায় উঠিয়ে, খেয়ে নিন, আমার কথার অবাধ্য হবেন না প্লিজ। আমার খেতে ইচ্ছে করছে না, আপনি কি ঘুমিয়ে পড়ুন, সকালবেলা তো আপনি অফিসে যাবেন আর আমি মাঠে। প্রিয়তার কথা শুনে নিবিড় নিজের মনের কোণে হাসি ফুটিয়ে ঝাঁঝালো কণ্ঠে বলল, আমার দিকে তাকান। নিবিড় প্রিয়তার সামনে বসে প্রিয়তার মুখের সামনে ভাতের লোকমা এগিয়ে দিয়ে হা করুন। প্রিয়তা হতভম্ব হয়ে স্থির হয়ে তাকিয়ে আছে। নিবিড় সত্যিই তাকে খাইয়ে দিতে চাইছে, কিন্তু সন্ধ্যায় যে মানুষটাকে দেখলাম নিজের চোখের সামনে, এখন সেই মানুষটা অন্যরূপ নিয়ে আমার সামনে। হা করুন। প্রিয়তা টলমল চোখে হা করে ভাত মুখে দিয়ে নিবিড়ের দিকে তাকিয়ে ভাবছে, শেষ কবে কেউ তাকে এমন করে খাইয়ে দিছে তার মনে নেই। বাবা ছোটবেলায় খাইয়ে দিত, কিন্তু বাবা চলে যাওয়ার পর আজ অবধি কেউ তার খাওয়া নিয়ে জোর করেনি, খাইয়ে দেওয়া তো দূরের কথা। প্রিয়তার চোখের সমুদ্রের ঢেউয়ের মতো পানি এসে জমিয়ে জমিয়ে নিচে পড়ছে। এই মানুষটা চায়টা কি? আমাকে ভালোবাসেন না, আবার আমাকে না খাইয়ে রাখতেও চান না। অদ্ভুত একটা রাক্ষস। এসব নাকামি কান্নাকাটি থামিয়ে খাওয়াটা শেষ করুন, আমার ঘুম পাচ্ছে।
সকাল সকাল প্রিয়তা ঘুম থেকে উঠে নাস্তা করে রুমে এসে নিবিড়ের অফিসে যাওয়ার জন্য ড্রেস বের করে খাটের উপর রেখে নিজে রেডি হয়ে কলেজে চলে গেল। কলেজে এসে অফিসে ঈশাককে দেখে প্রিয়তা মুচকি হেসে নিজের কাজে মন দিল। ঈশাক এগিয়ে এসে প্রিয়তার সামনে চেয়ারে বসে, কেমন আছো প্রিয়তা? প্রিয়তা মুচকি হেসে, এই তো ঈশাক ভাই, চলছে। আপনার কি অবস্থা? মোটামুটি। তোমার হাজবেন্ডকে কিন্তু এখনো দেখালে না। কথাটা শুনে প্রিয়তা হাসি মুখটা মেঘের মতো কালো করো। অন্য একদিন ঈশাক ভাই, আসলে উনি তো ব্যস্ত থাকে, তেমন সময় বের করতে পারে না। সময় হলে একদিন নিয়ে আসবো। নিবিড় জুহিকে নিয়ে কলেজে এসে নামিয়ে দিয়ে গাড়ি থেকে নিজেও নেমে, জুহি, ভাইয়া কিছু বলবে? তোর ভাবির অফিসটা কোন দিকে? এসেছি যখন একবার দেখা করে যায়। জুহি ব্রু নাচিয়ে, বুঝি ওই যে সোজা গিয়ে ডান দিকে। কথাটা বলে জুহি ক্লাসের দিকে চলে গেল। কিন্তু প্রিয়তা, তোমার হাজবেন্ড নাকি বিখ্যাত বিজনেসম্যান? দূর ঈশাক ভাই, আপনি কি যে বলেন না, আমার হাজবেন্ড তো 8 পাস করেছে। নিবিন দরজায় দাঁড়িয়ে বিড়বিড় করে, কি আমি 8 পাস? ও মাই গড, কি বলো প্রিয়তা? তুমি এত উচ্চশিক্ষিত হয়ে কিনা 8 পাস একটা ছেলেকে বিয়ে করলে? প্রিয়তা মুচকি হেসে, ঈশাক ভাই, কপালে ছিল, কপালের লিখন কি খণ্ডানো চাই? তা ঠিক, কিন্তু তোমার হাজবেন্ড তাহলে কি করে? মুদি দোকানদার। ওদের এলাকায় ছোট্ট একটা মুদি দোকান নিয়ে বসেছে। নিবিড় চোখ থেকে চশমা খুলে, এই মেয়ে তো পাগল হয়ে গেছে। আরে আমি এত বড় বিজনেসম্যান, ওই মেয়ে বলে কিনা আমি ছোট্ট মুদি দোকানি? প্রিয়তা, তাহলে তো তোমার টাকায় সংসার চলে। আহারে, তুমি নিজের ফ্যামিলির জন্য কষ্ট করেছো, এখন শ্বশুর বাড়িতে গিয়েও একই অবস্থা। আসলে মানুষের কপাল। কিন্তু প্রিয়তা, তোমার হাজবেন্ড তোমাকে ভালোবাসে? কি বলেন ঈশাক ভাই, এটা কোনো কথা বললেন? এই যে সকালে আসার সময় আমার কপালে চুমু দিয়ে বলল, বউ সাবধানে যে, পতাকাটা অ্যাক্সিডেন্ট বাড়ছে, তোমার কিছু হয়ে গেলে তো আমিও কচু গাছের সাথে ফাঁসি দিয়ে ঝুলে পড়ব। ঈশাক বোকার মতো প্রিয়তার দিকে তাকিয়ে, কচু গাছটা কত বড়? অনেক বড়। ওনার থেকে বড় তো, তাই বলছেন আর কি। কথাটা শুনে নিবিড় কাশতে শুরু করলো। শেষে কিনা কচু গাছ? প্রিয়তা দরজার দিকে তাকিয়ে নিবিড়কে দেখি, নালিল্লাহ, রাক্ষসটা এখানে কি করছে? আমি যা বলেছি শুনে ফেললো না তো? কিন্তু উনি এখানে কি করছেন? ঈশাক নিবিড়কে দেখে দাঁড়িয়ে, আরে মিস্টার নিবিড়, কেমন আছেন? নিবিড় নিজেকে একটু সামলিয়ে এগিয়ে এসে, জি ভালো। ঈশাক প্রিয়তার দিকে তাকিয়ে, প্রিয়তা, উনি হচ্ছেন এই শহরের বিখ্যাত বিজনেসম্যান মিস্টার নিবিড়। ওনার আরেকটা পরিচয় হচ্ছে তোমার প্রিয় ছাত্রীর বড় ভাই। প্রিয়তা অনিচ্ছে মুখে হাসি ফুটিয়ে সালাম দিয়ে, কেমন আছেন? জি ম্যাডাম, ভালো। এতক্ষণ শুনলাম আপনি নাকি ক্লাস 8 পাস ছেলেকে বিয়ে করেছেন, এটা কি ঠিক করলেন? আহারে, আপনি এতটাই অপদার্থ যে নিজের এত সুন্দর একটা ক্যারিয়ার জলাজ্জলি দিয়ে দিলেন। প্রিয়তার কপাল বেয়ে বেয়ে ঘাম ঝরছে। ওহ, এই লোকটা এখানে কি করছে? প্রিয়তা কিছু না বলে টেবিল থেকে ফাইল নিয়ে আবার ক্লাস আছে বলে তড়িঘড়ি করে অফিস থেকে বেরিয়ে গেল। নিবিড় অফিসে না গিয়ে বাড়ি এসে হাতের ফাইলগুলো খাটের উপর ছুঁড়ে ফেলে, কোট খুলে অন্যদিকে ছুঁড়ে, আমি 8 পাস, আমি মুদি দোকানি, আজ বাসায় আসুক, বুঝাবো মজা। কত বড় সাহস, আমাকে বলে মুদি দোকানি, অশিক্ষিত, ওর টাকায় আমাদের সংসার চলে। নিবিড় ফায়াসারি করেই যাচ্ছে। প্রিয়তা প্রথম ক্লাসটা করে বাড়ির পথে পা বাড়ালো। সালমা বেগম প্রিয়তাকে দেখে নিবিড়ের রুমের দিকেও তাকাচ্ছে, আবার প্রিয়তার দিকেও তাকাচ্ছে। প্রিয়তা সালমা বেগমকে কিছু না বলে রুমের দিকে গেল ফ্রেশ হওয়ার জন্য। রুমে গিয়ে নিবিড়কে দেখে প্রিয়তা চমকে, আপনি অফিসে যাননি? নিবিড় প্রিয়তাকে কিছু না বলে রাগান্বিত টকটকে লাল চোখে তাকিয়ে প্রিয়তার দিকে এগিয়ে যাচ্ছে। প্রিয়তা এক পা করে পিছিয়ে, আপনিই তো বললেন আপনার পরিচয়টা যেন আমি কাউকে না বলি। আপনিই তো বললেন আমি আপনার পরিচয় দিলে আপনার সম্মান থাকবে না, তাহলে এখন কেন আমার উপর? প্রিয়তা পায়ের উপর সাথে কিছু একটা লেগে পড়ে যেতে নিবিড় জড়িয়ে ধরে ফেলল। প্রিয়তা চোখ খুলে নিবিড়কে দেখে, করুণ গলায় বলল, বিশ্বাস করুন, আমি আপনার কথাগুলো ভেবেই বলছি, আর কিছু না। নিবিড় প্রিয়তাকে দাঁড় করিয়ে, সকালে আপনাকে আমি কি করেছি? কই, কিছু তো করেননি। এখনই ভুলে গেলেন? আপনাকে না আমি কপালে চুমু দিয়ে জ্ঞানের বাণী গিলিয়েছি?
আর এখন বলছেন কিছুই ভুলেনি? আসুন, সকালেটা এখনই সেরে ফেলে, বানিয়ে বলার চেয়ে সত্যিই হয়ে যাক। কথাটা বলে নিবিড় প্রিয়তাকে কোমর জড়িয়ে কাছে টেনে আনতে প্রিয়তা অবাক চোখে তাকিয়েছে নিবিড়ের চোখের দিকে। আর নিবিড় আস্তে আস্তে প্রিয়তার মুখের দিকে এগিয়ে যেতে লাগলো। নিবিড় আস্তে আস্তে মুখ কানের কাছে এগিয়ে নিতে ছোট ভাইজান আপনাদের খালাম্মা বলে শেফালির নিচের দিকে তাকিয়ে আছে। এইভাবে আচমকা আসাটা তার উচিত হয়নি ভেবে নিচের দিকে তাকিয়ে আছে লজ্জা কিংবা ভয়ে। নিবিড় প্রিয়তা থেকে মুখ সরিয়ে, তুমি যাও, আমি আসছি। শেফালিয়া এক মুহূর্তের জন্য দাঁড়িয়ে না থেকে তড়িঘড়ি করে রুম থেকে বেরিয়ে গেল। প্রিয়তা আস্তে করে বলল, শেফালি আপা এখন কি ভাববে? আপনি মাঝে মাঝে কি যে করেন আমি বুঝতেই পারি না। এবার তো ছাড়ুন, মা আপনাকে ডাকছে। নিবিড় গম্ভীর মুখে প্রিয়তাকে ছেড়ে প্যান্টের পকেটে হাত দিয়ে, কলেজেও গিয়ে ওই ছেলেটার সাথে ওইভাবে হাসি মুখে কথা বলার কি আছে? কি হয় ছেলেটা আপনার? তার সামনে তার 32টা দেখিয়ে হাসতে হবে? কি আজে বাজে কথা বলছেন? উনি আমার কলিগ, এছাড়া আর কিছুই না। তা তো দেখেই আসছি নিজের চোখে। শুনুন, আমি আপনার মতো নই, অফিসের বিয়ের সাথে বসে বসে প্রেম করব। হোয়াট? কেন, আপনি বুঝতে পারছেন না? অবশ্য সত্যি কথা কেউ বুঝতে পারে না। জাস্ট শাট আপ মিসেস প্রিয়তা। ও আমার প্রিয় হতে পারে, কিন্তু আগে আমার ভালোবাসার মানুষ। প্রিয় হওয়ার আগে থেকেই ওকে আমি ভালোবাসি। তাহলে বিয়ে করে ফেলতেন। বিয়ে বলতে করতে গেলেন কেন? তখন যদি বিয়ে করতেন আজ আর এই দিন না আমাকে দেখতে হতো না আপনাকে। কথাটা বলে প্রিয়তা রুম থেকে বেরিয়ে গেল। সালমা বেগম বসে পেপার পড়ছেন। প্রিয়তাকে আসতে দেখে, কিরে তুই একা এলি, নিবিড় কোথায়? প্রিয়তা কিছু না বলে, শেফালি আপা এক কাপ চা দাও। এমন সময় নিবিড় এসে সোফায় বসতে বসতে, শেফালি আপা আমায় এক কাপ চা কফি দাও। মা তুমি ডেকেছ আমায়? কি বলবে বলো? আমার অফিসে যেতে হবে। তনুষা মেয়ে হয়েও আমার সব দিক সামলে নিচ্ছে। সেটা তো দেখেছি। শেফালি এসে নিবিড়কে কফি আর প্রিয়তাকে চা দিয়ে চলে গেল। নিবিড় কফির কাপে চুমুক দেওয়া মাত্রই সালমা বেগম বললেন, আমি এবছরে নাতি বা নাতনি চাই। ঘর ফাঁকা ফাঁকা হয়ে আছে। কথাটা বলতেই নিবিড় পুরুত করে মুখ থেকে কফি বের করে, মা তোমার মাথা ঠিক আছে? আমার মাথা একদম ঠিক আছে। প্রিয়তা তুই কিছু বলছিস না কেন? প্রিয়তা মুচকি এসে মনে মনে ভাবছে, রাক্ষসটাকে দেখাচ্ছি মজা, আমাকে তখন ভয় লাগানো। এবার টের পাবেন। মা আমিও কিন্তু তাই ভাবছি। আমাদের ঘরে ছোট একটা ভিপ দরকার। মা আপনি জানেন, ওনাকে আমি একই কথা বারবার বলছি, কিন্তু উনি আমার কোনো কথাই শুনছেন না। উল্টো বলে এই ঘরে নাকি বেবির দরকার নেই। নিবিড় অবাক হয়ে, কি এই কথা আমি তোমাকে কখন বলেছি প্রিয়তা? আমিও চাই আমাদের একটা বেবি আসুক। নিবিড় শেষের কথাটা দাঁতের সাথে দাঁত লাগিয়ে বলে, মা তুমি যা ভালো মনে করো এই বাড়িতে তাই হবে। বেবি নিশ্চয়ই আসবে। কথাটা প্রিয়তার দিকে তাকিয়েই বলল। প্রিয়তা মনে মনে ভাবছে, আল্লাহ ভালো জানে রুমে গেলে আবার কি করে বসে। হনুমানটার কোনো বিশ্বাস নেই। ওনাকে যে করেই হোক এখন অফিস পাঠাতে হবে। প্রিয়তা মৃদু গলায় বলল, আপনি অফিসে যাবেন না? যান, ওইখানে আপনার জন্য তনুষা অপেক্ষা করছে। মার কিছু বলবে? বলো। নাদিয়ার একটা খবর নিয়ে দেখবি? মেয়েটার কথা বড্ড বেশি মনে পড়ে এখন। কোথায় আছে, কি করছে? আমি জানি বাবা, তোর কাছে নাদিয়ার খবরটা নেওয়া কোনো ব্যাপার নয়, তবুও তুই খবর নিচ্ছিস না। আমি জানি বাবা, তোরও খুব কষ্ট হয়, কারণ পৃথিবীর সকল ভালোবাসা থেকে তোদের ভালোবাসা যে আলাদা। তুই নাদিয়ার কোনো কষ্ট সহ্য করতে পারতি না, নাদিয়াও ছিল একই রকম। নিবিড় নীরব স্থিতিশীল মুক্তির মতো গম্ভীর হয়ে বসে আছে, চোখ দুটো টলমল করছে। প্রিয়তা অবাক হয়ে ব্রুকুসকে সালমা বেগমের দিকে তাকিয়ে, মা নাদিয়ার সম্পর্কে কি তোমাদের সাথে? সালমা বেগমের চোখ থেকে কয়েক ফোঁটা নোনা জল গড়িয়ে পড়তে মুছে নিল। প্রিয়তার দিকে তাকিয়ে, আমার বড় মেয়ে। নিবিড়েরও বড়। নিবিড় আর নাদিয়া পিঠে পিঠে ভাই বোন ছিল। নাদিয়াকে কখনো বুঝতে দেয়নি নিবিড় তার ছোট। সবসময় বড় ভাইয়ের মতো আগলে রেখেছে। হাজারো অন্যায় এক নিমিষে ক্ষমা করে দিয়েছে।
কিন্তু নাদিয়া মস্ত বড় ভুল করেছিল তো সেদিন, যেদিন আমার দুঃসম্পর্কের দেবরের ছেলেকে ভালোবেসে বিয়ে করেন। তাহলে আপনারা মেনে নেননি কেন মা? ভালোবাসা তো অন্যায় নয়। কথাটা শুনে নিবিড় প্রিয়তার দিকে গম্ভীর হয়ে তাকিয়ে আছে। না রে মা, ভালোবাসা অন্যায় নয়, কিন্তু সে বিয়ে করার পরেই তো কোথায় গেছে আমরা কেউ জানি না। আপনারা ছেলের বাড়িতে খবর নেননি? দুঃসম্পর্কের আত্মীয়, কখনো দেখাও হয়নি ওই ছেলেকে। তবে তোর বাবা ওদের বাড়ি চিনত, কিন্তু ওনারা কেউ দেশে থাকেন না। বহু বছর আগে ওর বাবা মা মারা যায়, আর এক ভাই আছে, ওরা দেশে নেই। পুরো পরিবার নিয়ে মালয়েশিয়ায় থাকে। কিন্তু মা, এটা কেমন কথা? একটা মানুষ তো আর উদাও হয়ে যেতে পারে না। আপনারা খোঁজ নেননি কেন? তোর বাবা তোর আগে দুঃখে স্ট্রোক করেছিল তখন, আর নিবিড়ও নিজের জেদের কাছে হাঁটতে চায়নি। কথাটা বলে দীর্ঘশ্বাস ফেলল সালমা বেগম। নিবিড় কিছু না বলে নিজের রুমে চলে গেল। সালমা বেগম তার পুরনো ক্ষতটাকে আবার উতলিয়ে দিয়েছে। রুমে এসে বারান্দার গিল ধরে দাঁড়িয়ে গম্ভীর হয়ে বাহিরের দিকটা দেখছে। প্রিয়তাও পিছনে এসে পিছনে দাঁড়িয়ে। সরি মিস্টার নিবিড়, আসলে আমি মজা করতে গিয়ে আপনার এতটা লাগবে আমি বুঝতে পারিনি। আসলে জানেন, আমার কোনো ভাই নেই, তাই আমি বুঝি ভাইয়ের অভাবটা কতখানি। নিবিড় স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে। মিস্টার নিবিড়, আমি একটা কথা বলবো। আপনি আপুকে খুঁজে নিয়ে আসুন। আমি জানি আপনি পারবেন, আপনার অসাধ্যের কিছু নেই। আপনি ভিতরে ভিতরে কষ্ট পেয়ে নিজেকে শেষ করে দিচ্ছেন কেন? আপনি আপুকে নিয়ে আসলে এই ঘরটা পরিপূর্ণ হবে। আপুর নিশ্চয়ই এখন ছেলে মেয়ে সব আছে। আপু ছোট ছোট বেবিগুলো আসলে আপনাকে আর বেবির জন্য মায়ের কাছ থেকে কথা শুনতে হবে না। আমাদের 1.5 বছর এমনিই কাটিয়ে দিতে পারবো। নিবিড় গ্রিল থেকে হাত ছাড়িয়ে প্রিয়তার দিকে রাগান্বিত চোখে তাকিয়ে প্যান্টের পকেটে হাত দিয়ে। আর কিছু বলার আছে? না থাকলে এখান থেকে যান। মিস্টার নিবিড়, আপনি আমার কথাটা ভেবে দেখুন। আপনি চাইলে আপুকে নিয়ে আসতে পারেন। ভাই বোনের ভালোবাসা কখনো আরেকটা ভালোবাসা আটকাতে পারে না। গেট আউট। আউট? প্রিয়তা কিছু বলতে যেতেই নিবিড় ধমকিয়ে আউট। আপনাকে বললাম না আমার সামনে থেকে বেশি কথা বলবেন না। আপনি কেন বুঝান না? আপনাকে দেখলে আমার অসহ্য হয়, আমার দম বন্ধ হয়ে আসে। প্লিজ যান এখান থেকে। প্রিয়তা কিছু বলল না, বারান্দা থেকে দৌড়ে চলে এলো। প্রিয়তা রান্নাঘরে শেফালির সাথে হাত লাগিয়ে সব রান্না সেরে নিল। সালমা বেগমের মন ভালো নেই। সকালের ঘটনার পর থেকে প্রিয়তা ভেবেই নিয়েছে যেই করে হোক বাড়ির মেয়ে বাড়িতেই ফিরিয়ে নিয়ে আসবে। মিস্টার নিবিড়কে আবার রাতে ভালোভাবে বুঝিয়ে বললে হয়তো রাগ করে থাকবেন না। উনি যতই আমার উপর রাগ দেখাক না কেন, মনটা এতটাই খারাপ নয়। হয়তো অজানা কষ্ট ওনাকে চেপে আছে। কলিং বেলের শব্দ শুনে প্রিয়তা গিয়ে দরজা খুলে তনুষাকে দেখে। আপনি? কেন, আমি কি এই বাড়িতে আসতে পারি না? আমি তা বলিনি। আসুন, ভিতরে আসুন। তনুষা ভিতরে আসতে আসতে, স্যার কোথায়? আপনি বসুন। উনি গোসলে গিয়েছে। তনুষা বসতে বসতে, আচ্ছা বাড়ির বাকিরা কোথায়? কাউকে দেখছি না। মাও গোসল করছেন। বাবা কয়েকদিনের জন্য গ্রামের বাড়িতে গিয়েছে। আর জুহি তো কলেজে। ও আচ্ছা। কথাটা বলে প্রিয়তা নিজের রুমের দিকে যেতে মাঝপথে প্রিয়তা ডাকটা শুনে থমকে দাঁড়িয়ে পিছনে ফিরে দেখে তনুষা বুকে হাত বেঁধে দাঁড়িয়ে আছে। কিছু বলবেন? স্যার তোমাকে কিছু বলেনি? প্রিয়তা একটু অবাক হওয়ার ভান করে। কোন ব্যাপারে? প্রিয়তা, আমি ন্যাকামি একদম পছন্দ করি না। স্যার তো তোমাকে ডিভোর্স দেওয়ার কথা। ইনফ্যাক্ট আমার ব্যাপারে তোমাকে সব বলারও কথা। প্রিয়তা আস্তে আস্তে এগিয়ে এসে, আপনার লজ্জা করে না এসব বলতে? একজনের স্ত্রী থাকার সত্ত্বেও আপনি তাকে নিয়ে ভাবছেন। আপনি তাকে জোর করছেন তার স্ত্রীকে ডিভোর্স দেওয়ার জন্য। এটা কি ঠিক হচ্ছে? শাট আপ। তুমি আমাদের মাঝখানে এসে পড়েছ। আমাদের মাঝে এসে এখন আবার আমাকেই কথা শোনাচ্ছ। তনুষা, আপনি জানেন না স্ত্রীর ক্ষমতা কতটা। ভালোবাসলেই স্ত্রী হওয়া যায় না। স্বামীর ভালোবাসা যতটা পবিত্র, প্রেমিকের ভালোবাসা ততটাই নোংরা। স্বামী সুখী স্ত্রীর জন্য যে ভালোবাসা থাকে সেটা চিরন্তন। আর প্রেমিকের ভালোবাসা মোহ কেটে গেলেই আপনাকে রাস্তার পতিতাদের সাথে তুলনা করতেও সময় নিবে না। তনুষার আগে সাপের মতো ফসফস করতে করতে, শাট আপ প্রিয়তা, তুমি তোমার লিমিট ছেড়ে যাচ্ছ।
তুমি জানো স্যার জানলে তোমার অবস্থা কি হতে পারে? কথায় কথায় দুই একটা ইংরেজি আমিও বলতে পারি তনুষা, আর আমার লিমিট কতখানি তা আমার ভালো করেই জানা আছে। তবে তোমার জানা নেই তুমি তোমার অফিসের বসের ওয়াইফকে অপমান করছো, তার জন্য তোমার অবস্থাটা কি হতে পারে চিন্তা করেছ? এটা তোমার অফিস নয়, তোমার ছলনা দিয়ে আমার স্বামীকে ভুলিয়ে রাখবে। এটা আমার বাড়ি, এখানে তোমার আইন নয় আমার আইন চলবে। তোমাকে সম্মান দিয়ে আপনি বলে সম্মান দিয়েছিলাম, কিন্তু আর না। বাড়িতে যেহেতু এসেছ খেয়ে যাবে। এখন যদি যাও সারা জীবনের জন্য তোমার স্যারের কাছ থেকে চলে যাবে। কথাটা বলেই প্রিয়তা রুমে গিয়ে দরজা আটকিয়ে হাঁপাতে হাঁপাতে, প্রিয়তা তুই ছিলি তখন ওই তনুষার সামনে? আমি তো ভাবতেই পারছি না তুই তনুষাকে এতগুলো কথা শুনিয়ে দিবি। নিজেকে নিজে কথাগুলো বলেছে প্রিয়তা। আচ্ছা, আমাকে ঝিনে ধরলো না তো ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে? না তো, আমি তো ঠিক আছি। তাহলে তখন তনুষাকে কথাগুলো কিভাবে বললাম? নাকি আমি স্বপ্নে ছিলাম, নিজের শরীরে নিজে সিনটি কেটে? এই তো দেখি সব ঠিক আছে। তার মানে প্রিয়তার স্বামীর জন্য প্রিয়তা রাখতেও পারে। আমি কি ওনাকে ভালোবেসে ফেলেছি, যার কারণে তনুষাকে এক চুলো ছাড় দিতে চাইনি? কেউ আছো? আমাকে খাটের উপর থেকে তোয়ালেটা দিয়ে যাও। প্রিয়তা নিবিড়ের কথা শুনে তোয়ালেটা নিয়ে এগিয়ে ওয়াশরুমের দরজায় গিয়ে, এই নিন। আপনি ছাড়া কি বাড়িতে কেউ নেই নাকি? আছে, তবে এই রুমে নেই। কথাটা বলে প্রিয়তা পা ঘুরিয়ে আসতে পানিতে স্লিপ খেয়ে পড়তে নিবিড় পিছন থেকে ধরে। সমস্যা কি আপনার? সিনেমার নায়িকাদের মতো হাঁটতেও হেলে দিল এসে সে আমার গায়ে পড়েন। আমি পড়ে যাই তাতে আপনার কি? আপনাকে আমি ধরতে বলেছি? কথাটা বলতে নিবিড় প্রিয়তাকে হাত থেকে ছেড়ে দিতে মাটিতে পড়ে যায়। নিবিড় পিছনে ফিরে না তাকিয়ে রুমে চলে আসে। আর আপনি এটা কি করলেন? আমাকে ফেলে দিলেন? আমি আপনার কোন ভাড়া বাতে ছাই দিয়েছি বলুন তো? কথাটা বলে প্রিয়তা নিজে নিজে উঠে দাঁড়িয়ে বিড়বিড় করে, হনুমান কোথাকার। নিবিড়ের যেন প্রিয়তার কোনো কথায় কানে যাচ্ছে না। তোয়ালে দিয়ে চুল মুছে নিয়ে রেডি হয়ে রুম থেকে বেরিয়ে গেল। নিবিড় ড্রয়িং রুমে এসে তনুষাকে চিন্তিত হতে বসে থাকতে দেখে, কি ব্যাপার তনু, তুমি কখন এলে? তনুষা উঠে দাঁড়িয়ে নিবিড়ের দিকে রাগান্বিত চোখে তাকিয়ে আছে। নিবিড় তনুষার সামনাসামনি এসে দাঁড়িয়ে প্যান্টের পকেট থেকে হাত বের করে তনুষার দুই কাঁধে হাত রেখে, কি হলো তনু, মন খারাপ? তনুষা নিবিড়ের হাত দুটো চাটকা মেরে ফেলে দিয়ে, কি ভেবেছো তুমি? গাছের আগাও খাবে আবার তলারও কুড়াবে? জাস্ট শাট আপ তনু, কি আজগুবি কথাবার্তা বলছো? আমি বলছি না তোমার বউ বলে গেলাম। আমাকে নাকি তুমি ব্যবহার করে পরে ফেলে দিবে? আমাকে নাকি পতিতাদের মতো জীবন থেকে ছুঁড়ে ফেলে দিবে? আমারও অনেক কথাই ভুলে গেলাম। তুমি নাকি আমাকে ওর জন্য খুনও করতে পারো? হোয়াট? আমি একদম মিথ্যা বলছি না। কেন করছো তুমি এসব? তোমার বউ তো এখন তোমার কাছে সব, তাহলে আমাকে কেন ইউজ করছো? নিবিড় গম্ভীর মুখে তনুষার দিকে তাকিয়ে আছে আর ভাবছে, প্রিয়তা সত্যিও কি এসব বলেছে? আমি যতটুকু দেখেছি এসব কথা মেয়েটা মোটেও বলার মতো না। ওকে তনু, কুল ডাউন, বসো বসো এখানে। আমি প্রিয়তাকে বলে যথেষ্ট বকে দিব। এখন বলো, হঠাৎ না বলে বাসায় এসেছো কেন? তোমাকে অফিসে না দেখে আমার খুব খারাপ লাগছিল, তাই চলে আসলাম। তুমি তো বিয়ে করার পর থেকে আমার সাথে তেমন ফোনেও কথা বলো না। কি হয়েছে নিবিড়, আমাকে তুমি বলো না। ওই মেয়েটার মাঝে কি এমন দেখতে পেলে যার জন্য তুমি আমাকেই ভুলে যাচ্ছ? জানি না এই মেয়ের জন্য কখন বলো তনু আমার কাছে আর এসো না। শাট আপ তনু, কি বোকা বোকা প্রশ্ন করেছো তুমি? আমার এইসব ভালো লাগছে না। কথাটা বলে নিবিড় নিজের ঠোঁটে দাঁত কেটে, প্রিয়তা সকালে বলল না আমি ফিয়ে রাখি প্রেম করার জন্য? ওর মনে আরও খারাপ কিছু জাগার আগে তনুকে বাদ দিতে হবে অফিস থেকে, কিন্তু কিভাবে? আচ্ছা, আমি বা প্রিয়তা খারাপভাবে এই কথা ভাবছি কেন? ওর যা ইচ্ছা ভাবুক, তাতে আমার কি? তবে না, প্রিয়তা খারাপও বলেনি। হঠাৎ ফোন বাজিতেই নিবিড় রিসিভ করে। হ্যাঁ সাব্বির, বলো। তনু, ওয়েট, আমি আসছি। প্রিয়তা বেগুনি রঙের একটা সালোয়ার কামিজ পরে চুলগুলো ছেড়ে রুম থেকে বের হতে নিবিড় কথা বলতে বলতে চোখ পড়ল প্রিয়তার দিকে। নিবিড়ের ওই পাশে সাবিরের বলা কথাগুলো যেন কানে আসছে না। ফলকহীন দৃষ্টিতে তাকিয়ে আছে প্রিয়তার দিকে। প্রিয়তা ওর না ঠিক করতে করতে রান্নাঘরের দিকে যাচ্ছে। তনুষার নিবিড়ের দিকে চোখ পড়তে ভ্রু কুচকে নিবিড়ের দিকে তাকিয়ে, বাহ, আমি বললাম না আমও খাবে, আমি রাঠিও খাবে।
তনুষা উঠে গিয়ে কিছু বলতে যাবে, তখন সালমা বেগম এসে, আরে তনুষা, তুমি কখন এলে? এই তো আন্টি, কিছুক্ষণ। কেমন আছেন আপনি? আমার মেয়ের যত্নে কি খারাপ থাকতে পারি? তনুষা অনিচ্ছাকৃত একটা হাসি দিয়ে প্রিয়তা টেবিলে খাবার দিয়ে, মা আসো। নিবিড়, আপনি আসুন, খাবার ঠান্ডা হয়ে যাচ্ছে। তনুষা, আপনিও আসেন। কথাটা বলে মিটমিট করে হাসছে প্রিয়তা। তনুষা একটু অবাক হয়ে, আচ্ছা মেয়ে তো একটু আগে আমায় যা ইচ্ছে ভুলে গেল, আর এখন আবার আপনি বলে ডাকা হচ্ছে? সেনাগিরি করা হচ্ছে আমার সাথে, দেখাচ্ছি মজা। স্বামী স্বামী করলে না, পরে ঠেলা বুঝবা। নিবিড় এসে খেতে বসে, জুহি আসেনি? না। কেন? চলে আসবে একটু পরে। আমি কলেজে ফোন দিয়েছি। কাকে ফোন দিয়েছ? ইশাক ভাইকে। উনি বললেন কলেজ ছুটি হয়ে গেছে, তার মানে ওই পথেই আছে। তাহলে ইশাকের সাথে ভালোই কথাবার্তা হয়। প্রিয়তা কাছে এসে ফ্ল্যাটে বাদ দিতে নিবিড় কানের কাছে বিড়বিড় করে, এতই যেহেতু ওই লোকটার সাথে ভাব বিনিময়, তাহলে আমার গলায় জোরে পড়লেন কেন? ওই পিসকি ইঁদুরটাকে বিয়ে করতে পারতেন, তাই না? প্রিয়তা নিবিড়ের কানের কাছে ঝুঁকে ফিস করে বলল, মিস্টার নিবিড়, আপনার কি জ্বলছে নাকি? কেমন পোড়া পোড়া গন্ধ পাচ্ছি। কিন্তু আপনার তো জ্বলার কথা নয়, কারণ আপনি আর আমি 1.5 বছর পর এমনি আলাদা থাকবো, তাই না? নিবিড় কিছু বলল না, অল্প একটু খেয়ে, তনুসেন ড্রাইভারকে বলো তোমাকে বাসায় পৌঁছে দিতে। তোমার সাথে আমার কিছু ইম্পর্টেন্স কথা আছে, সেগুলো ফোনে বলে দিব। কথাটা বলে নিবিড় খাওয়ার মাঝপথ থেকে উঠে যেতে সালমা বেগম বলল, আরে তুই খাওয়া শেষ না করেই চলে যাচ্ছিস? শরীর অসুস্থ নাকি? মা, আমি ঠিক আছে, তোমরা খেয়ে নাও। আর আপনি না খেয়ে চলে যাচ্ছেন কেন? প্লিজ খেয়ে যান। নিবিড় প্রিয়তার কথায় যেন কোনো উত্তর না দিয়ে রুমে চলে গেল। নিবিড় ফাইসারি করছে আর ভাবছে, প্রিয়তা আমার সামনে আসলে আমার এমন লাগে কেন? আমি নিজেকে কন্ট্রোল করতে পারি না। মনে হয় ও আমার আত্মার অস্তিত্বের সাথে মিশে যাচ্ছে। কিন্তু তনুষাকে দেখলে তো কখনো আমার এমন হয়নি, কখনো মনেই হয়নি ওকে আমার পেতেই হবে। সবসময় মেয়েটাকে দূরে সরিয়ে রাখতে ইচ্ছে করতো, কিন্তু প্রিয়তা যতই ওর থেকে দূরে থাকতে চাই, পারি না। নিজেকে যেন ওর মাঝেই হারাতে ইচ্ছে করে। মনে হয় ওর জন্যই, শুধু আমার জন্য। ও যতক্ষণ আমার সামনে থাকে নিজেকে কিভাবে সংযত করে রাখি শুধু আমিই জানি। ওর চোখের দিকে তাকালে জনম্বর সে থাকতে ইচ্ছে করে। ওর চোখে যে মায়াবী নেশা আছে তা দেখে আমায় ঘায়েল করে নেয়। এইগুলো হয় কেন ওর সামনে থাকলে নিজেকে অসহায় লাগে? তাহলে কি আমি ওকে? না, এটা কি করে হয়? আমি তনুকে ভালোবাসি, শুধুই তনুকে। প্রিয়তা রুমে এসে দেখে নিবিড় ইজি চেয়ারে চিন্তায় মগ্ন হয়ে বসে আছে। প্রিয়তা সেদিকে খেয়াল না দিয়ে নিজের জামা কাপড়গুলো আলমারিতে রাখার জন্য লাগেজ থেকে বের করে একটা একটা করে গুছিয়ে রাখতে লাগলো। নিবিড়কে আর চোখে তাকিয়ে, কি ব্যাপার, হনুমানটা আমাকে কিছু বলছে না কেন? আমি তো ওনার আলমারিতে নিজের কাপড় রাখছি, তবুও কিছু বলছে না। নিশ্চয়ই বুঝেছে এখানে না রাখলে আমি কোথায় রাখবো। 1.5 বছরই তো ব্যাপার, তাই ভেবে হয়তো কিছু বলছে না। আপনাকে একটা কথা বলবো? নিবিড় গাল থেকে হাত নামিয়ে প্রিয়তা দিয়ে তাকালো। আপনার বোন নাদিয়া দেখতে কেমন? নিবিড় জিজ্ঞাসুক চোখে তাকাতে, না মানে আপনি যদি না খুঁজেন তাহলে আমি মাকে মায়ের মেয়ে ফিরিয়ে দিব, আমি খুঁজবো। প্রিয়তা অসহায় গলায় বলল, আসলে মাকে মন খারাপ দেখলে আমার মোটেও ভালো লাগে না। জানেন, আমার মা আমাকে এতটা ভালোবাসেননি যতটা ভালোবাসা আমি আপনার মায়ের কাছ থেকে পেয়েছি। বোনেরা তো কখনো বোন বলে স্বীকার করতেই চাইতো না, কারণ আমার পরিচয় দিলে নাকি তাদের সম্মান থাকবে না। নিবিড় গালে হাতে ভোট দিয়ে আছে, প্রিয়তার দিকে তাকিয়ে আছে। জানেন, তাতে আমার কোনো আফসোস নেই। ওদের তো মানুষ করতে পেরেছি, তাই না? মেজ বোনকে 10 লক্ষ টাকা জাফরকে দিয়ে বিয়ে দিয়েছি। সেজটাকেও অনেক ভালো জায়গায় বিয়ে দিয়েছি। ওর শাশুড়িও আপনার মায়ের মতো ভালো। আর ছোট বোন, ওর বিয়ের টাকাটাও মায়ের অ্যাকাউন্টে রাখা আছে। হয়তো তারা কখনো বুঝতেই পারল না আমি তাদের কতটা ভালোবাসি। কতটা বলতেই প্রিয়তার চোখ থেকে পানি টপ টপ করে গড়িয়ে পড়ছে। নিবিড়ের ইচ্ছে করছে চোখগুলো মুছে দিতে। ওই চোখে যে কান্না মানায় না, যে চোখে নিবিড় প্রতিনিয়ত নিজেকে হারায়। কিন্তু কি করে বুঝাবো, কি বলবো, প্রিয়তা তুমি কেঁদো না, তোমার কান্না যে আমার ভালো লাগে না। প্রিয়তা চোখের পানি মুছে, দূর, আপনাকে কেন এসব বলছি আমি আপনি মানুষের কষ্ট কি বুঝবেন? অযথা আপনার সময় নষ্ট করছি আমি। কথাটা বলে প্রিয়তা উঠে যেতে নিবিড়
করুণ স্বরে গাল থেকে হাত নামিয়ে বলল, প্রিয়তা। প্রিয়তা থমকে দাঁড়িয়ে পিছনে ফিরে, কিছু বলবেন? নিবিড় অনেকক্ষণ চুপ করে থেকে, না, যাওয়ার সময় দরজাটা আটকিয়ে যাও। প্রিয়তা কিছু বলল না। নিবিড়ের কথা মতো দরজাটা আটকিয়ে জুহি রুমে গেল। নিবিড় দীর্ঘশ্বাস ফেলে, তোমাকে অনেক কথা বলতে ইচ্ছে করে প্রিয়তা। আমি যে নিজেকে নিজে উপলব্ধি করতে পারি আমার কিছু একটা হয়েছে। যেটা হয়েছে ওইটা যে তোমার মাঝেই আছে। রিশাদ অফিস থেকে ক্লান্ত হয়ে বাসায় ফিরেছে। ড্রয়িং রুমে বসে কাজের মেয়ে নিশাকে ডেকে পানি দিতে বলল। নিশা রান্নাঘরে চা বানাচ্ছে দেখে নাদিয়া নিজেই নিয়ে এসে পানির গ্লাস হাতে দিতে, নিশা কোথায়? তুমি নিয়ে আসলে? ও চা বানিয়ে নিয়ে আসছে, তাই আমি ভাবলাম তোমার জন্য পানি আমি নিয়ে যাই। অফিসে কি বেশি চাপ? মোটামুটি। পরের চাকরি বুঝেই তো। সেখানে নিজের কোনো মতামত নেই। চিন্তা করছো কেন? আল্লাহর রহমতে আমরা তো ভালোই আছি, তাই না? অতটা কোথায়? ওকে তো দেখছি না, নিজের রুমেই খেলছে। সে কখন থেকে বাবা কখন আসবে বলে বলে আমার মাথা খারাপ করে দিচ্ছিল। আচ্ছা, তুমি আগে গিয়ে ফ্রেশ হয়ে নাও, তারপর না হয় মেয়ের কাছে যেও। ওকে তুমি নিশাকে চা নিয়ে আসতে বলো, আমি আসছি। রিশাদ উঠে গিয়ে ফ্রেশ হতে গেল। নাদিয়া দীর্ঘশ্বাস ফেলে মুচকি হেসে উঠে নিজে রান্নাঘরে গেল। রিশাদ গরম গরম পাকোড়া খেতে খুব পছন্দ করে। চায়ের সাথে কয়েকটা হলে মন্দ হয় না। প্রিয়তা জুহির রুমে এসে, জুহি রিয়াজ কলেজে এসেছে? জুহি চুলের জট ভাঙতে ভাঙতে বলে, এসেছে তো। আজ তো তুমি আমাদের ক্লাস পাওনি, তাই হয়তো দেখোনি। ও আচ্ছা। প্রিয়তা এগিয়ে এসে জুহির থেকে চিরুনি নিয়ে চুলগুলো আছড়িয়ে দিচ্ছে। ভাবি, একটা কথা বলবো? তোমাকে আমি নিষেধ করেছি পাগলি। আচ্ছা, তুমি কি ওদের সৎ বোন? পাগলি, কি বলে এসব? আমি তোমার ননদ, তবুও তুমি আমায় কত ভালোবাসো। আর ওরা তো তোমার নিজের বোন, তাদেরকে তো আরো বেশি ভালোবেসেছ, তাই না? কিন্তু তবুও তারা তোমাকে সহ্য করতে পারে না। জানো, তুমি আমাদের বাড়ি আসার পর রিয়া আমার সাথে তেমন কথা বলে না। কিন্তু কেন ভাবি? ওরা তোমায় কেন এমন করে কষ্ট দেয়? আমার খুব খারাপ লাগে যখন দেখি তোমাকে কেউ কষ্ট দেয়। ইচ্ছে করে তাকে খুন করে ফেলি। নিবিড় অফিসে একটা ফাইল খুঁজে পাচ্ছে না দেখে প্রিয়তাকে জিজ্ঞেস করতে গিয়ে জুহি দরজায় থমকে দাঁড়িয়ে পড়ল। প্রিয়তার কথা শুনে প্রিয়তা মুচকি হাসে, দূর পাগলে, সবাই ভালোবাসার মূল্য দিতে জানে না। আর যারা মূল্য দিতে জানে না তারা কখনো কাউকে মন থেকে ভালোবাসেনি। তাই ভালোবাসা কয়েকটা ধাপের হয়, যেমন কেউ স্বার্থে, কেউ নিঃস্বার্থে, কেউ নিঃশব্দে, কেউ বিশ্বাসে, আবার কেউ কেউ অপমানকেও ভালোবাসা মনে করে। ভালোবাসা কখনো বয়স, সৌন্দর্য, ধনী গরিব দেখে হয় না। একটা মানুষ যখন একটা মানুষকে ভালোবাসতে শুরু করে তখন তাকে নিয়ে সুন্দর সুন্দর ভাবনাগুলোই নিজের জগতে সৃষ্টি করে। সে মানুষটাকে ভালো রাখার জন্য পুরো দুনিয়ার সাথে লড়তে পারে। যাদেরকে ভালোবাসা হয় তাদের ক্ষতি হোক সেই চিন্তা কখনো মাথায় থাকতে নেই কোনো হিংসা। জুহি প্রিয়তার দিকে ফিরে তাকে জড়িয়ে ধরে, সেজন্যই তো তুমি আমার ভালো ভাবি। আমিও কিন্তু তোমায় কম ভালোবাসি না, বুঝলে? কথাটা বলতে জুহি দরজার দিকে তাকিয়ে, ভাইয়া। প্রিয়তাও পিছনে ফিরে নিবিড়কে গম্ভীর মুখে, কিছু বলবেন? আমার কালো রঙের ফাইলটা কোথায়? আলমারিতেই আছে, আপনি এসে খুঁজে দিন, আমি পাচ্ছি না। প্রিয়তা জুহির হাতে চিরুনি দিয়ে, জুহি আগে খেয়ে নাও, আমি একটু পরেই আসছি। প্রিয়তা রুমে আসতে নিবিড় পিছন থেকে ভারী গলায় বলল, ভালোবাসার সংজ্ঞা বৈশিষ্ট্য ভালোই দিতে পারেন। মানে আপনি বুঝেননি? ওর ছোট মাথায় আপনি এসব কি আজে বাজে কথায় ঢুকিয়ে দিচ্ছেন। আপনি নিজে একজন শিক্ষিকা হয়ে এসব বাজে কথা শেখাচ্ছেন। কথাটা বলে নিবিড় প্রিয়তার মুখের দিকে তাকিয়ে মনে মনে ভাবছে, কথাগুলো আপনি ঠিকই বলেছেন, কিন্তু আপনাকে কেন জানি রাগাতে খুব ইচ্ছে করছে। আপনি কখনো রাগেন না। আপনি রাগলে কেমন লাগে আজ দেখে ছাড়বো। দেখুন, আপনি ভুল বুঝছেন। আমি ওকে এমন কিছু বলিনি যেটা ওর খারাপ হবে। ও যেমন আপনার বোন তেমনি আমারও বোন। প্রিয়তা কোমরে হাত দিয়ে চোখ মুখ কুচকে, আচ্ছা, আপনি কি আমাকে এইখানে ফাইল খুঁজতে এনেছেন নাকি ঝগড়া করতে? যা সেটা, ফাইল খুঁজে দিন। প্রিয়তা বিরক্তকর গলায়, দিচ্ছি। নিবিড় অন্যদিকে তাকিয়ে মিটমিট করে হাসছে। কেটে গেল 2টা দিন। প্রিয়তা কলেজে যায়নি। মোশাররফ হোসেন গ্রামের বাড়ি থেকে এসেছেন সকাল সকাল। আসার সময় নিজের মাকে নিয়ে এসেছেন।
সালমা বেগম শাশুড়ি এসেছেন দেখে তড়িঘড়ি করে নিজের রুম থেকে বেরিয়ে ড্রয়িং রুমে এসে সালাম করে পাশে বসলেন। কেমন আছেন মা? আমি মা খুব ভালো, কিন্তু তোমাগো কি অবস্থা? এই তো মা চলছে। শেফালি, তোর ভাবিকে একটু ডেকে নিয়ে আয় তো। মা আপনি বসেন, আমি শরবত বানিয়ে নিয়ে আসি। আপনি অনেক দূর থেকে এলেন। খাড়াও খাড়াও, আমার লইয়া ব্যস্ত হওয়ার কিছু নাই। তুমি মাত্র একখান কথা কইলে, ভাবি এলো কোথায় থেকে? প্রিয়তা রুমে বসে পরীক্ষার খাতাগুলো দেখছে। এমন সময় শেফালি এসে দাঁড়াতে, শেফালি আপা কিছু বলবে? হ আপা, গ্রাম থেকে আপনার দাদি শাশুড়ি আইছে, খালাম্মা আপনারে ডাকে। প্রিয়তা অবাক হয়ে, দাদি শাশুড়ি? কিন্তু মা যে বললো ওনার শাশুড়ি অনেক আগেই মারা গেছে, তাহলে উনি আসলেন কোথা থেকে? শেফালি আপা তুমি যাও, আমি এক্ষুনি আসছি। সালমা বেগম শাশুড়ির কথা শুনে আমতা আমতা করে ফেলল। আসলে মা, নিবিড়কে তো হঠাৎ করে বিয়ে করিয়ে দিয়ে আসলাম। আমি বলেছি আপনাকে বলার জন্য, কিন্তু আপনার ছেলে বলল আপনাকে নিয়ে এসে তারপর সরাসরি দেখাবেন, তাই আমি আর বলিনি। আচ্ছা আচ্ছা, মায়াডার একটু ডাহ দেখি। আমার নিবিড়ের বড় দেখে ফরানটা জুড়াই। প্রয়াতে এসে সালাম করে দাঁড়াতে, মাশাল্লাহ মাইয়াডা তো ভারী মিষ্টি, বালা থাইকো আমার নাতির ডারে লইয়ে। প্রিয়তা মুচকি হেসে, মা আপনারা বসুন, আমি নাস্তা নিয়ে আসছি। ঠিক আছে মা, তুই গিয়ে নাস্তা রেডি কর, আমি মায়ের রুমে মাকে নিয়ে যাই। আসুন মা, আপনি আসুন। অদরার রাত থেকে জ্বর উঠেছে, কিন্তু সকালে রিশাদ অফিসে এত তাড়াহুড়ো করে যাচ্ছিল, যার কারণে ডাক্তার দেখানোর কথা বলাও হয়নি। ফোন হাতে নিয়ে রিশাদকে ফোন দিতে রিশাদ বলল, তুমি হসপিটালে নিয়ে আসো, আমি এক্ষুনি ওইখানেই যাচ্ছি। নাদু শোনো শোনো। কি হলো আবার? নাদু, আমি ভুলেই গিয়েছিলাম, আজ আমার অফিসে নতুন এমডি আসবে। তুমি এক কাজ করো, আমার অফিসে চলে আসো, এমডির সাথে দেখা করে পরে তোমাকে নিয়ে যাব। নাদিয়া অসহায় গলায় বলল, আচ্ছা ঠিক আছে, আমি একটু পরেই আসছি। সবাই নতুন এমডিকে শুভেচ্ছা জানানোর জন্য দরজায় দাঁড়িয়ে আছে। নাদিয়াও আসতে রিশাদ নাদিয়াকে নিজের কেবিনটা দেখিয়ে দিয়ে, নাদু তুমি ওইখানে গিয়ে বসো, আমি এমডি স্যারের সাথে দেখা করেই চলে যাব। নাদিয়া রিশাদের কেবিনের সামনে যেতে সবার হইচই বাড়তে দেখে নাদিয়া পিছনে ফিরে তাকিয়ে বুঝলো এমডি এসেছে। নিবের গাড়ি থেকে নেমে সবার সাথে একে একে পরিচয় হতে থাকলো। নাদিয়া চেষ্টা করছে দেখার জন্য, কিন্তু সবার ভিড়ের কারণে দেখতে পাচ্ছে না। নিবিড় সবাইকে জোরালো গলায় বলল, অ্যাটেনশন প্লিজ। মুহূর্তের মধ্যে সব যেন থমথমে হয়ে গেল। নিবিড় গম্ভীর গলায় বলল, আমার এগুলো মোটেও পছন্দ নয়। আমার আগে কাজ, তারপর সব। কাজ ছাড়া আমার এইসব ফালতু কাজ একদম ভালো লাগে না। নাদিয়া হাঁসফাঁস করছে, গলাটা কেমন যেন চেনা চেনা। নিবিড় হারাপাড়া বলল, আপনারা নিশ্চয়ই সবাই আমাকে চেনেন, তবুও বলছি, আমি ইশতিয়াক ইসলাম নিবিড়। কথাটা বলতে নাদিয়া অদরাকে তড়িঘড়ি করে কোলে নিয়ে, ভাই? ভাই এখানে? না না, আমাকে দেখলে সমস্যা হতে পারে। কথাটা বলেই রিশাদের কেবিনে ঢুকে গেল। এখানে ম্যানেজারকে? রিশাদ এগিয়ে গিয়ে, স্যার আমি। আগের ফাইলগুলো নিয়ে আমার কেবিনে আসুন। মাহিদ, চলো আমরা কেবিনে যাই। নিবিড় নিজের কেবিনে গিয়ে মাহিদের রুমে আগের সব কিছু চেঞ্জ করবে কাল থেকে। রিশাদ নিজের কেবিনে গিয়ে, নাদু নতুন এমডি যা দেখাচ্ছে বোঝা যাচ্ছে তোমার সাথে আমি যেতে পারবো না। রিশাদ, তোমার যাওয়ার দরকার নেই। নাদু, তোমার কি হয়েছে? কিছু না রিশাদ, আমি আমার মেয়েকে নিজে ডাক্তার দেখাতে পারবো, তুমি কাজে মন দাও। নাদিয়া রিশাদকে আর কিছু না বলে কেবিন থেকে বেরিয়ে গেল অদরাকে কোলে নিয়ে। রিশাদ তড়িঘড়ি করে নিবিড়ের কেবিনে এসে, স্যার আসবো? আসুন। মাহিদ, ফাইলগুলো এখানে দেখার সময় নেই, এগুলো নিয়ে নাও, আমি বাসায় গিয়ে দেখব। আর মিস্টার রিশাদ, অফিসটা আমি আমার মতো করে চাই। আশা করছি আপনি আমার পাশে থাকবেন। জি স্যার। প্রিয়তা কলিং বেলের শব্দ শুনে
রান্নাঘর থেকে গিয়ে দরজা খুলে দিয়ে দেখে নিবিড় গম্ভীর হয়ে দাঁড়িয়ে আছে। প্রিয়তা ডোক গেলে, আপনি? নিবিড় নিশ্চুপ হয়ে প্রিয়তার চোখে মুখে ভয় দেখে ফলকহীনভাবে তাকিয়ে আছে। রাক্ষসের মতো কেমন করে তাকিয়ে আছে, আমাকে কি খেয়ে ফেলবে নাকি? প্রিয়তা ভয়ে ভয়ে, আপনি আমার দিকে এইভাবে তাকিয়ে আছেন কেন? নিবিড় কিছু না বলে প্রিয়তাকে এড়িয়ে ড্রয়িং রুমে এসে বসে। শেফালি আপা, 2 কাপ কফি। মাহিদ বসো। প্রিয়তা মনে মনে ভাবছে, জন্মের সময় মা মনে হয় মধু দিতে ভুলে গেছে, তাই হাসি দিতেও ওনার কষ্ট হয়। আচ্ছা, এটা আবার কোথায় থেকে জুটালো? ওনার জানের জান তনু কোথায়? মা এদিকে আসো। শেফালি আপা, মাকে ডাকো তো। মাহিদ, ফাইলগুলো এখানে টেবিলে রেখে দাও। জি স্যার। সালমা বেগম এসে, কিরে তুই ডাকছিস কেন? তোর দাদি এসেছে, তাই ওই রুমেই ছিলাম। দাদি কখন এলো মা? তোর বাবা নিয়ে এসেছে। সালমা বেগমের মাহিদের দিকে চোখ পড়তে, ওকে তো চিনলাম না, তোমাকে এই জন্যই ডেকেছি। ও হচ্ছে আমার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট মাহিদ, আজ থেকেই জয়েন করেছে। মাহিদ, ইনি আমার মা। মাহিদ সালাম দিয়ে নিবিড়ের দিকে তাকাতে, প্রিয়তার দিকে আসো। মাহিদ, ও হচ্ছে আমার স্ত্রী, তোমাকে সবার সাথে আলাপ করিয়ে দিচ্ছে, কারণ আমি মাঝে মাঝে দেশের বাহিরে চলে যাই, তখন তো তোমাকে অনেক কিছু সামলাতে হবে। প্রিয়তা মনে মনে ভাবছে, হঠাৎ তনুকে ভাত দিয়ে মাহিদ, নাকি ওই দিন আমি কথাটা বলার কারণে? কিন্তু উনি তো কথা শোনার মানুষ নয়। মোশাররফ হোসেন বাহিরে থেকে এসে নিবিড় আর মাহিদকে দেখে একটু থমকে দাঁড়িয়ে, তোমার বিজনেস কেমন চলছে? জি বাবা, ভালো। বাবা, ও হচ্ছে মাহিদ, আমার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট। যাক বাবা, এতদিন পর তাহলে তোমার মাথাটা ক্লিয়ার হলো। ওইসব আজে বাজে মেয়ে অফিসে রেখে কাজ করা যায়? ভদ্র মেয়ে হলে একটা কথা ছিল। বাবা, তনুসহ কিন্তু ভদ্র মেয়ে, আপনি ভুল বুঝছেন। তোমার কাছ থেকে ঠিক ভুল শিখার মতো বয়স আমার নয়। হয়তো ভদ্র তোমার সুখে হতে পারে, আমি অন্তত ভদ্র বলবো না। আমার ঘরের লক্ষ্মীও চাকরি করে, তবে ওর মতো অভদ্রতা নিয়ে নয়। নিবিড় মোশাররফ হোসেনের কথাবার্তা অন্যদিকে গড়িয়ে যাচ্ছে দেখে, বাবা, আমার একটা কথা ছিল, আপনি যদি অনুমতি দেন তাহলে বলতে পারি। মাহিদকে আবার অফিসে যেতে হবে। বলো। আমরা এই বাড়িতে আর থাকছি না, নতুন বাড়ি নিয়েছি, সেখানেই পরশুদিন সবাই চলে যাব। হঠাৎ? বাবা, এই বাড়িটা অনেক পুরনো হয়ে গেছে, আপনি চিন্তা করবেন না, ওই বাড়িটাও আপনার মতো অনুযায়ী হয়েছে। কিন্তু প্রিয়তার জুহি কলেজে যাবে কি করে? বাবা, গাড়ি তো আছেই, তাদের জন্য কোনো প্রবলেম হবে না, আর এসব নিয়ে আপনাকে টেনশন করতে হবে না। ঠিক আছে, তোমার যা ভালো মনে হয়। আমাদের এখন বয়স হয়েছে, তুমি ছাড়া আমাদের দেখার মতো তেমন কেউ নেই, আর তোমার মতামত যা ভালো মনে হবে তাই করো। কথাটা বলে মোশাররফ হোসেন নিজের রুমে চলে গেলেন। নিবিড়ের কথাটা মোশাররফ হোসেনের ভালো না লাগলেও তিনি বাধা দেননি। তিনি ভালো করেই জানেন, আজ না হয় কাল নিবিড় এমনিতেই এই বাড়িতে থাকবে না, বাড়িটা অনেক পুরনো হয়ে গেছে। শহরের বড় বিজনেসম্যান তো, তাই এই বাড়িতে থাকা যায় না। কথাটা ভেবে দীর্ঘশ্বাস ফেললেন মোশাররফ হোসেন। মাহিদ, তাহলে কাল ওই বাড়ির সব চেক করে নিও, এখন তুমি আসতে পারো। নিবিড় দাদির সাথে দেখা করে রুমে এসে দেখে প্রিয়তা গম্ভীর মুখে বসে আছে। আলমারি থেকে ড্রেস বের করে ফ্রেশ হয়ে এসে ল্যাপটপ নিয়ে ইজি চেয়ারে বসে কাজ করছে। প্রিয়তা নিবিড়ের পাশে এসে বসে দ্বিধা গলায় বলল, একটা কথা বলবো। বলেন। আমার মনে হয় বাবা আপনার কথায় কষ্ট পেয়েছে। ওনার নিজের হাতের ঘরে এই বাড়িটা, তাই হয়তো ওনার যাওয়ার ইচ্ছে নেই। নিবিড় প্রিয়তার কথা শুনে গম্ভীর হয়ে ল্যাপটপের থেকে চোখ অন্যদিকে ফিরিয়ে কিছু যেন ভাবছে। আপনি আমাকে ভুল বুঝবেন না প্লিজ, এই বাড়িটাও কিন্তু খারাপ নয়,
অন্তত বাবা যতদিন বেঁচে আছে আপনি এই বাড়িতেই থাকুন। পরে না হয় আপনার তনুষাকে নিয়ে ওই বাড়িতে সুখে স্বাচ্ছন্দ্যে থাকবেন। হাউ ডেয়ার ইউ? মানে আমি খারাপ কি বললাম? এইখানে না থাকলে কি ইশাক সাহেবের সাথে কম কথা হবে? এখন আসছেন আমার বাবার নাম দিয়ে নিজের স্বার্থ সিদ্ধ করার জন্য, তাই না? ছি, আপনি এত নিজ মন মানসিকতা নিয়ে থাকেন কেন? আর ইশাক সাহেবের ব্যাপারে না জেনে একটা কথা বলবেন না। উনি আমার বড় ভাইয়ের মতো। বাহ, বেশ ভালো তো, এত ভালোবাসা। ওনার ব্যাপারে কথা বলতেও আমার জানতে হবে? আপনি নিবিড়ের ক্ষমতা সম্পর্কে জানেন না, তাই হয়তো এখনও এইখানে দাঁড়িয়ে কথা বলছেন। কি করবেন? মেরে ফেলবেন? ডিভোর্স দিবেন? এই বাড়ি থেকে বের করে দিবেন? মিস্টার নিবিড়, আমি এসবের কিচ্ছু ভয় পাই না। এটা ঠিক, আপনার কাছে আমি একটা দিক দিয়েও অনেক কৃতজ্ঞ। তাই বলে এই না আপনি আমার চরিত্র নিয়ে কথা বলবেন। ইশাক সাহেবের কথা না বললে হয় না আপনার? গেট আউট। এক্ষুনি আপনি আমার সামনে থেকে চলে যান। যাচ্ছি। আপনার সামনে আসার আমারও কোনো ইচ্ছে নেই। আপনি এতটাই অমানবিক যে নিজের বাবার মনটাও বুঝতে চান না। প্রিয়তা আস্তে করে বলল, রাক্ষস একটা। কথাটা বলে রুম থেকে বেরিয়ে গেল। নিবিড় আবার চেয়ারে বসে, প্রিয়তা, আপনি জানেন না আমি কেন এই বাড়িটা ছেড়ে দিচ্ছি। যদি জানতেন তাহলে এসব আমাকে শোনাতেন না। আমার বাবা মা তিলে তিলে কতটা কষ্ট পাচ্ছে আমি বুঝি। আমি চাই শেষ জীবনে বাবা মা একটু শান্তিতে থাকুক, ছেলে মেয়ে নাতি নাতনি সবাইকে নিয়ে। সালমা বেগম মোশাররফ হোসেনকে চুপ থাকতে দেখে, তুমি ছেলেটাকে বলতেই পারতে যে নতুন বাড়িতে আমরা যাব না। প্রিয়তার নিবিড় গিয়ে ওইখানে থাকুক। তোমরা কি করে ভাবলে তোমাদের মেয়েটা তোমাদের একা রেখেই এই বাড়ি ছেড়ে তোমাদের ছেলের হাত ধরে চলে যাবে? সালমা বেগম পিছনে ফিরে প্রিয়তাকে দেখে, সমস্যা কি? তোরা মাঝে মাঝে এসে আমাদের কাছে কয়েকটা দিন থেকে যাবি। প্রিয়তা সালমা বেগমকে এসে পিছন থেকে জড়িয়ে দিল। কখনো না, গেলে সবাই একসাথে, আর না গেলে কেউই না। মোশাররফ হোসেন মুচকি হেসে, সালমা আমার ছেলে যখনই যে ডিসিশন নিয়েছে আমার ভালোর জন্য নিয়েছে। হয়তো আজও কোনো ভালোর জন্য এই বাড়িটা ছেড়ে দিচ্ছে। প্রিয়তা মুচকি হেসে ভাবল, বাবা ঠিকই বলছেন। যেই লোক বাবার এক কথায় আমাকে বিয়ে করতে পারে সেই কখনো বাবা আমাকে কষ্ট দিতে পারেন না। হয়তো উনি খুব রাগী, কথা কম বলেন, হাসেন না, তাই বলে মন এতটাও খারাপ নয়। উনি কি জানেন না ওনাকে হাসলে কতটা সুন্দর লাগে? ওনার মুচকি হাসিটা কিন্তু অনেক সুন্দর, তবে ভালো করে হাসলে হয়তো আরো সুন্দর দেখায়। সন্ধ্যার থেকে আকাশটা মেঘলা হয়ে আছে, হয়তো বৃষ্টি আসবে। প্রিয়তা মাগরিবের নামাজ আদায় করে সবার জন্য চা বানিয়ে শেফালিকে বলল নিয়ে যেতে, কিন্তু বাহিরে যেন জ্বরের মাত্রা আস্তে আস্তে বাড়তে লাগলো। কিন্তু উনি তো বাহিরে আছেন, এই সময় ওনার অফিসে যাওয়ার তো কোনো কারণ নেই। তাহলে কি তনুষার কাছে? প্রিয়তা চিন্তিত মুখে সালমা বেগমের কাছে গিয়ে, মা, কিরে কিছু বলবি? উনি যাওয়ার সময় তোমাকে কিছু বলে গেছে? উনিটা আবার কে? ওহ মা, তোমার ছেলের কথা বলছি। তোকে বললাম না ওকে আপনি আপনি না করতে? আস্তে আস্তে বলবো তো। আস্তে আস্তে কবে? মা প্লিজ, আগে বলো না। না রে, আমাকে কিছু বলে যায়নি। তুই একটা ফোন দিয়ে দেখ। আমি মায়ের রুমে যাচ্ছি। প্রিয়তা রুমে এসে চটপট করতে লাগলো। নিবিড়ের ফোন নাম্বার ফোনে নেই। হঠাৎ প্রিয়তার মনে পড়লো কার্ডেই তো নাম্বার আছে। প্রিয়তা নাম্বারটা নিয়ে ফোন দিতে লাগলো, কিন্তু নিবিড় বারবার কেটে দিচ্ছে। কলিং বেলের শব্দ শুনে শেফালি গিয়ে দরজা খুলে দিল। প্রিয়তা রুম থেকে বেরিয়ে নিবিড়কে আধভেজা দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলল। নিবিড়কে কিছু না বলে রুমে এসে খাটের কিনারায় বসে আছে ফোনটা সামনে রেখে। নিবিড় রুমে ঢুকে প্রিয়তাকে বসে থাকতে দেখে, ফোন দিচ্ছেন কেন? কথাটা শুনে প্রিয়তা অবাক হয়ে ভ্রু কুঁচকে, আপনি কি করে জানলেন আমি ফোন দিচ্ছি? আমার নাম্বার তো আপনার কাছে নেই। নিবিড় প্রিয়তার কথা শুনে আমতা করে, জেনেছি। নিবিড় জানে না এমন কিছুই নেই। কথাটা বলে তড়িগড়ি করে ওয়াশরুমে ঢুকতে নিজের মনে মনে বলতে লাগলো, নিবিড় মাঝে মাঝে কেন যে এত ভাগ বকিস, একটুর জন্যই তো ধরা পড়ে যাচ্ছিলি।
প্রিয়তা তো জানে না, নাম্বারটা আমি ওর ফোন থেকেই নিয়ে রেখেছি। ভাগ্যিস একটুর জন্য ধরা পড়ে যায়নি। বাহিরে বৃষ্টির যেন কমতে ইচ্ছে করছে না। প্রিয়তা জানালার পর্দা সরিয়ে দিয়ে বাহিরে দাঁড়িয়ে দেখছে আকাশের মন আজ এতটা খারাপ কেন। ওর হয়তো আমার মতো অনেক কষ্ট লুকিয়ে আছে, কাউকে বলতে পারছে না। তাই আজ অযোধ্যায় কাজ শেষে নিবিড় ড্রয়িং রুম থেকে এসে লাইট বন্ধ করে দেখে লাইট অন করার জন্য এগিয়ে যেতে চোখ পড়ল জানালার কাছে। বাহিরের বিদ্যুৎ চমকাছে আর সেই আলোতে দেখা যাচ্ছে প্রিয়তা দাঁড়িয়ে আছে চিন্তাভগ্ন হয়ে। নিবিড় ধীরে ধীরে কাছে গিয়ে, ঘুমাবেন না? প্রিয়তা অন্ধকারে আবছা আলোয় নিবিড়ের দিকে তাকালো। কিছুটা সময় চুপ থেকে বলল, জানেন মিস্টার নিবিড়, আকাশের আজ খুব মন খারাপ। কেন খারাপ সেটা কাউকে মন খুলে বলতে পারছে না, ঠিক আমার মতো। আমার শ্বশুর আছে, মায়ের মতো শাশুড়ি আছে, বোনের মতো একটা ননদ আছে। এই সব কিছুর মাঝে যেটা সবচেয়ে বেশি দরকার সেটাই নেই। এই যে আপনি, এত দেশে দেশের বাহিরে আপনার নাম এত ছড়িয়ে আছে, আপনি সব কিছুতেই বুঝেন তাই না? কিন্তু আপনার জীবনের সামান্য আমার মতো মানুষটাকে বুঝতে পারেন না। আমি কি এতটাই খারাপ মিস্টার নিবিড়? আমি কি এতটাই অসুন্দর? কথাটা শুনে নিবিড় করুণ চোখে তাকিয়ে আছে প্রিয়তার দিকে। কিছু না বলে চলে যাওয়ার জন্য পা বাড়াতেই থামেন। কাঁদো কাঁদো গলায় বলল, আপনি কতটা দিন এভাবে পালিয়ে বাঁচবেন? আপনি আমাকে সত্যি করে একটা কথা বলবেন, এই কয়েকটা দিনও কি আমার প্রতি আপনার কোনো মায়ের জন্ম নেয়নি? এক বিন্দুও নয়? নিবিড় প্রিয়তার সামনে এসে দাঁড়িয়ে গম্ভীর গলায় বলল, একটুও না, আর কখনো জন্মাবেও না। আপনাকে আমি আমার বাড়িতে রক্ষিতা হিসেবেই থাকতে দিয়েছি, শুধুমাত্র আমার বাবার কথায়, তাছাড়া আর কিছুই না। অনেক রাত হয়েছে, এইসব বোকা বোকা কথা না ভেবে ঘুমিয়ে পড়ুন। সকালে আমার অফিস আছে এবং তনুর সাথেও দেখা করতে হবে। নিবিড় এক মুহূর্তের জন্য দাঁড়ালো না, খাটের থেকে একটা বালিশ নিয়ে গেস্ট রুমে চলে গেল। প্রিয়তা সেখানেই দাঁড়িয়ে আছে নিস্তব্ধ স্থির হয়ে। নিবিড় বালিশটা রেখে থমকে বসে মনে মনে ভাবছে, প্রিয়তা, আপনি জানেন না আপনাকে আমি আমার মনের কোন জায়গায় বসিয়েছি। এই রাতে আপনার সাথে থাকলে আমার শিওর ভুল কিছু হয়ে যাবে। আপনি জানেন বিদ্যুৎ চমকানোর আলোতে আপনাকে কতটা সুন্দর দেখাচ্ছিল। আপনি যখন আপনার কথা বলা নিয়ে ব্যস্ত, তখন আমি আপনাকে দেখা নিয়ে ব্যস্ত। আপনার চোখের দিকে তাকালে আমি কেমন যেন হয়ে যাই, বুঝতেই পারি না। আমার অস্তিত্ব যেন নিজের ভেতরেই থাকে না। আজ রাতে আমি আপনার কাছে থাকলে হয়তো নিজেকে কোনোভাবেই কন্ট্রোল করতে পারবো না। আপনার মন্ত্রমুগ্ধের মায়ায় নিজেকে হারাতে এক মুহূর্ত দেরি হবে না আমার। নতুন বাড়িতে মোশাররফ হোসেন আর সালমা বেগম নিবিড়ের দাদিকে নিয়ে সকালেই চলে গেছেন। প্রিয়তা নিবিড় আর নিজের টুকটাক জিনিস গুছিয়ে নিতে দেরি হয়ে গেল। প্রিয়তা ইচ্ছে করেই এই দেরিটা করেছে। নতুন বাড়িতে উনি ছাড়া ফা দিতে নিজের কাছে অপূর্ণ মনে হবে। উনি অফিস থেকে নাকি এখানে একবার আসবেন, সেই সুযোগে ওনার সাথেই চলে যাব। দুপুরে অফিসে বসে নিবিড় ভাবছে, সকালে আসার সময় ইচ্ছে করেই প্রিয়তাকে শুনিয়ে বলেছিল অফিস থেকে একবার এই বাড়িতে যাবে, যাতে প্রিয়তা তার জন্য অপেক্ষা করে। নতুন বাড়িতে নতুন মানুষকে নিয়ে প্রথম পা রাখতে কার না ভালো লাগে? প্রিয়তা কি আমাকে রেখে সবার সাথে চলে গেল? কিছুক্ষণ চুপ থেকে নিবিড় মোশাররফ হোসেনকে ফোন দিয়ে, বাবা, আপনারা ঠিকমতো পৌঁছাতে পেরেছেন? হ্যাঁ, তোমার নতুন বাড়ি আমার ভালো লেগেছে, তবে এই বয়সে সিঁড়ি দিয়ে ওঠা নামা বড়ই মুশকিল। তো দাদিও তো পারবে না। ডোন্ট ওয়ারি বাবা, মাহিতকে পাঠিয়েছি, ও আপনাদের নিচের রুমে সেট করে দিবে। সেই ভালো। আগের একতলা বাড়িটাও কিন্তু খারাপ ছিল না। হয়তো তোমার দোতলার বাড়ির থেকে অতটা রাজকীয় নয়। নিবিড় মোশাররফ হোসেনের কথা এগিয়ে যাচ্ছে, কিন্তু প্রিয়তার কথাটা কিভাবে বলবে বুঝতে পারছে না। তবু এক নিঃশ্বাসে বলল, বাবা, প্রিয়তা কি করছে? আরো ও তো এখনো আসেইনি। আচ্ছা শুন, তুই তো ওই বাড়িতে যাবি, আসার সময় জুহি আর প্রিয়তাকে নিয়ে আসিস। কথাটা শেষ করতে নিবিড় আর দেরি করল না। রিশাদ, আমি আজ আর অফিসে আসবো না, আপনি একটু সামলিয়ে নেবেন। ওকে স্যার। নিবিড় এসে ড্রয়িং
বাড়ির ড্রয়িং রুমে দাঁড়িয়ে দেখে সবকিছু এলোমেলো হয়ে আছে। নিজের রুমে গিয়ে দেখে প্রিয়তা লাল রঙের একটা শাড়ি পরে চুলগুলো ছেড়ে দিয়ে আছে। খাটের উপর থেকে ব্যাগগুলো নামাতে হিমশিম খাচ্ছে দেখে নিবিড় এসে হাত বাড়িয়ে ধরে নিচে নামিয়ে দিল। আর আপনি কখন এলেন? নিবিড় গম্ভীর গলায় বলল, এখন। আর আপনি এখানে কি করছেন? সকালবেলা মায়ের সাথে চলে যাননি কেন? প্রিয়তা মনে মনে ভাবছে, কি রাক্ষস রে বাবা, ওনার জন্যই গেলাম না, আর উনি আমাকে বলে কি না কেন যায়নি। আর আমি যে এত সুন্দর একটা লাল শাড়ি পরেছি সেই দিকে কোনো খেয়াল নেই, থাকবেই বা কেন? ওনার তনুষা তো আর আমি না। শাট আপ তনুষা তোমার মতো এইরকম শাড়ি পরে না যে তাকে নিয়ে মনের মাইক্রোফোনে জোরে জোরে বলতে হবে। আপনি কি করে জানলেন আমি মনে মনে কি বলছি? আপনি এত জোরে জোরে কথা বলেন যে এলাকার সব মানুষই শুনতে পায়। কথাটা বলে নিবিড় রুম থেকে হাসি চেপে রেখে বেরিয়ে গেল। আর মনে মনে ভাবছে, শাড়িটা আপনাকে আমার মনে রানীর মতো লাগছে। তনু সেই শাড়ি পরলে কখনোই এতটা সুন্দর লাগতো না। সবগুলো ব্যাগ গাড়িতে উঠিয়ে, জুহি তোর এত দেরি কেন বলতো? ভাবি একা দেখেই আমি থেকে গেলাম, তুমি কখন আসবা না আসবা তার তো ঠিক নেই। জুহি খাড়ির পিছনে বসে পড়ল। প্রিয়তা এসে জুহির সাথে বসার জন্য দরজা খুলতে নিবিড় গম্ভীরভাবে বলল, আপনি কেন পিছনে বসছেন? তাহলে কোথায় বসবে? সামনে বসুন। আমি কোনো বাহিরের লোকের ড্রাইভার নই। বোনের ড্রাইভার হতে রাজি আছি, তবে আপনার নয়। প্রিয়তা উচ্চস্বরে কিছু না বলে বিড়বিড় করতে করতে সামনে গিয়ে বসল। নিবিড় প্রিয়তার বিড়বিড় দেখে নিজের অজান্তে মুচকি হেসে দিল। নতুন বাড়িতে এসে সদর দরজা দিয়ে ঢুকতে নিবিড়ের দাদি জোরালো গলায় বলল, খাড়াও খাড়াও, তোমরা দুজনে এই বাড়িতে থাইকা সুখের সংসার করণ লাগবো। নিবিড়ের মা, যাও তো নতুন বউডারে বরণ কইরা ঘরে তোলো। আরেকখান কথা, নিবিড় দাদা ভাই ঢুকার সময় বউডারে কোলে লইয়াই ঢুকতে হইব। সালমা বেগম এসে প্রিয়তার ডান হাত ধরে, আয় মা ঘরে আয়, এটা তো তরিঘর। খাড়াও নিবিড়ের মা, নিয়ম কানুন কি ভুলে গেছো নাকি? নিবিড় মাইয়াডারে কোলে করে নিজের ঘরে নিয়ে যাও। কথাটা বলতেই প্রিয়তা নিবিড়ের দিকে তাকিয়ে দেখে সে গম্ভীর মুখে অন্যদিকে তাকিয়েছে। কি হইল? কথাখান কানে যায় না? ওরে কোলে লইয়া নিজের ঘরে যাও। জুহি অট্ট হাসি দিয়ে, ও ভাইয়া কি রোমান্টিক, তাই না? ভাবি তুমি রেডি হও, ভাইয়া তোমায় কোলে নিবি। প্রিয়তা মনে মনে, এই রাক্ষস আমি কোলে নিবি? জীবনেও কথাটা শেষ করতে পারল না প্রিয়তা। হঠাৎই নিবিড় প্রিয়তাকে কোলে তুলে নিব। প্রিয়তা অবাক হয়ে তাকিয়েছে নিবিড়ের মুখে। নিবিড় কি সত্যি সত্যি তাকে কোলে তুলে নিল? নিবিড় ধীরে ধীরে হেঁটে সিঁড়ি দিয়ে উপরে উঠে নিজের রুমে নিয়ে প্রিয়তাকে দাঁড় করালো। প্রিয়তা এতক্ষণ ঘোরের মধ্যে ছিল, মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছে না, স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে। নিবিড় কিছু না বলে, শেফালি আপা একটু কথা শুনে যাও। আলমারি থেকে তোয়ালেটা নিয়ে শেফালি আসতে দেখে, আজ তোমার রান্না করতে হবে না, মাহিদ বাহিরের থেকে খাবার নিয়ে আসবে, তুমি প্রিয়তার ব্যাগগুলো নিয়ে এসে ওর সাথে হেল্প করো। ঠিক আছে, আমি এক্ষুনি নিয়ে আসছি। নিবিড় প্রিয়তা অন্যমনস্ক হয়ে আছে দেখে, হোয়াট? প্রিয়তা মাথা নাড়ে, কিছু না বুঝিয়ে একটু একটু করে নিবিড়ের সামনে এগিয়ে এসে, আপনাকে একটু পড়ার সুযোগ দিবেন? মানে আমি কি বই নাকি আপনি পড়বেন? তার চেয়ে বেশি কিছু। বই পড়লে বোঝা যায়, শেখা যায়, কিন্তু আপনাকে বুঝতে পারি না। গিরগিটির মতো কখন যে রং পাল্টান বুঝতেই পারি না। কি বলতে চাইছেন আপনি? কিছু না। আপনি গোসল করে নিন, আমি নিচে যাচ্ছি, বাড়িটা একটু ঘুরে দেখি। নিবিড় কিছু বলল না, ওয়াশরুমে চলে গেল। প্রিয়তা এসে জুহিকে নিয়ে পুরো বাড়িটা ঘুরে দেখে সালমা বেগম আর দাদির কাছে এসে বসল। তোমার নামটা জানি কি? প্রিয়তা দাদি। নামটা ভালা, কিন্তু অত শক্ত নামে তোমারা ডাকার পারুম না, তোমারা আমি ফিউ বইলা ডাকুম। প্রিয়তা মুচকি হেসে, আচ্ছা দাদি। মাহিদ সেই মুহূর্তে সবার জন্য খাবার নিয়ে এসেছে। শেফালি এগিয়ে গিয়ে মাহিদের হাত থেকে প্যাকেটগুলো নিয়ে, আপনি বসেন। প্রিয়তা মাহিদের দিকে মুচকি হেসে, মাহিদ সাহেব বসেন, আপনার স্যার গোসল সেরে নিচে নেমে আসবেন। কেটে গেল পুরো একটা মাস। নিবিড় আর প্রিয়তার সম্পর্কের একটু পরিবর্তন নেই, সেটাই প্রিয়তার কাছে মনে হচ্ছে। সন্ধ্যার বারান্দায় বসে প্রিয়তা ভাবছে, একটা মাস কেটেই গেল, সময়ের কত তাড়া, কিন্তু মিস্টার নিবিড় একটুও পাল্টালো না। তনুষাকে নিয়ে ওনার সময়টা ঠিক কেটে যায়। এটাই হয়তো আমার প্রাপ্য ছিল। জীবনটা তো সবার একরকম নয়, আর উনি তো আমায় রক্ষিতা ছাড়া কিছুই ভাবেন না।
উনি আমাকে না ভালোবাসলেও কেন জানি আমার মন ওনাকেই চায়, চোখ জোড়া বারবার ওনাকেই খুঁজে। কেন মনে হয় ওনার বুকে একবার মাথা রাখলে দুনিয়ার সমস্ত কষ্ট আমি ভুলে থাকতে পারবো। নিবিড়, আপনি কি পারেন না আমাকে একটাবার সুযোগ দিতে? পারেন না একটাবার আমার ভালোবাসাকে তুলিয়ে দেখতে? প্রিয়তা আবার নিজের মনকে সান্ত্বনা দিয়ে, প্রিয়তা তুই ভালোবাসার কথা কেন ভাবছিস? নিবিড়ের বাবা মা বোন সবাই কি তোকে কম ভালোবাসে? সব ভুলে 1.5 বছর কিভাবে কাটাবি সেই চিন্তাই কর। 1 মাস তো পেরিয়েই গেল। তনু, আমাকে ছাড়ো প্লিজ, প্রিয়তা আমার জন্য অপেক্ষা করছে। নিবিড়ের কথা শুনে তনুষা নিবিড়কে আরও নিজের কাছে টেনে, বউ এখন তোমার কাছে সব, আমি কিচ্ছু না। শাট আপ তনু, প্রিয়তা আমার স্ত্রী, ভুলে গেলে চলবে? আর আমি ওকে নিজের অজান্তে কখন যে নিজের ভেবে ফেলেছি তা আমি বুঝতেই পারিনি। ওই মেয়ের মাঝে কি আছে যা আমার মাঝে নেই? আমিও তোমাকে ভালোবাসি। নিবিড়, তুমি যদি চাও আমি এখনই আমার সব উজাড় করে তোমাকে ভালোবাসবো। প্লিজ নিবিড়, তবু আমাকে ছেড়ে যাও না। কথাটা বলে তনুষা নিবিড়কে জড়িয়ে ধরতে নিবিড় তাচ্ছিল্যের হাসি ফুটিয়ে তনুষাকে সরিয়ে, তোমার মাঝে প্রিয়তার তফাৎ কোথায় জানো? নিজের চরিত্রে। প্রিয়তাকে আমি যদি মুখ ফুটেও বলতাম না, সে জীবনে এভাবে রাজি হবে না যতক্ষণ আমার ভালোবাসা তার উপর প্রয়োগ করব। তুমি জানো, আজ পর্যন্ত আমার সামনে নিজের ওড়নাটাও খোলে না, আর তুমি নিজেকে উজাড় করে চলে আসছো। তনু, অনেক হয়েছে, প্লিজ, আমি আর তোমাকে নিতে পারছি না। নিবিড়, তুমি এইভাবে আমার কাছ থেকে দূরে যেতে পারো না। তার মানে আমি কি বুঝে নিব নিবিড় ইসলাম মেয়েদের ব্যবহার করে, প্রয়োজন পড়লে দূরে সরিয়ে দেয়? মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ মিস তনুষা। তুমি নিজেও ভালো করে জানো আমি এমন কিছুই করিনি যেটা তোমার ক্ষতি হবে। তোমার সাথে কখনো আমি বেড শেয়ার করিনি যে আমি তোমাকে ব্যবহার করব। কথাটা বলি নিবিড় নিজের বাড়িতে আসার জন্য পা বাড়াতে, প্লিজ নিবিড়, তুমি আমার কথাটা একবার ভেবে দেখো, আমি তোমাকে কতটা ভালোবাসি। নিবিড় তনুষাকে সরিয়ে গাড়ির সামনে এসে দরজা খুলতেই তনুষা এসে হাত ধরে ফেলল। তুমি আমার চাকরিটা নিয়েছো, আমি কিচ্ছু বলিনি। আমাকে তুমি তোমার বিয়ের পর থেকে সময় দাওনি, তাও মেনে নিয়েছি, কিন্তু তুমিই চলে যাবে সেটা তো আমি মেনে নিব না। তনুষার কথা শুনে নিবিড় তাচ্ছিল্যের হাসি ফুটিয়ে, তুমি আমাকে ছাড়বে না এমনি এমনি আমিও জানি। পকেট থেকে চেক বই বের করে সাইন করে তনুষার হাতে দিয়ে টাকার অঙ্কটা বসিয়ে নিয়ে নিবিড় আর দেরি করলো না। পর মুহূর্তে সেখান থেকে বাড়ি এসে সদর দরজা দাঁড়িয়ে কলিং বেল দিতে শেফালি এসে দরজা খুলে দিয়েছে। সবাই ড্রয়িং রুমে বসে থাকলেও নিবিড় কাউকে কিচ্ছু না বলে উপরে ওঠে। প্রিয়তা, আপনি আসছেন এখানে? প্রিয়তা নিবিড়ের কণ্ঠ শুনে তড়িঘড়ি করে বারান্দা থেকে বেরিয়ে এসে, কি ব্যাপার মিস্টার নিবিড়, আজ এত তাড়াতাড়ি? প্রিয়তার দিকে কিছুক্ষণ তাকিয়ে, এমনি একা একা কি করছেন বারান্দায়? ভালো লাগছে না তাই বসেছিলাম। আপনি চেঞ্জ করে নিন, আমি চা নিয়ে আসছি। প্রিয়তা দরজার সামনে যেতে, প্রিয়তা থমকে দাঁড়িয়ে পিছনে ফিরে তাকে, কিছু বলবেন? মন খারাপ? প্রিয়তা একটু অবাক হয়ে মনে মনে ভাবছে, রাক্ষসের হঠাৎ করে কি হলো? আমার মন খারাপ কিনা জিজ্ঞেস করছে। আপনার কি জ্বর আসলো নাকি নিবিড় সাহেব? আমি ঠিক আছি, বললেন না তো মন খারাপ কিনা। প্রিয়তা হে হে করে হেসে এবার বুঝেছে নিশ্চয়ই জিনে ধরেছে, তাই না? শাট আপ প্রিয়তা, কি ভুলভাল বকে যাচ্ছেন। আমাকে জিনে ধরতে যাবে কেন? আমি একদম পারফেক্ট। আমি আপনাকে বলতে চাইছি আপনার ভালো লাগছিল না কেন? বাড়ির জন্য মন খারাপ হচ্ছে? আপনার মায়ের কথা মনে পড়ছে? এই তো দেখছি সত্যি সত্যি ঝিনে ধরেছে। যে মানুষ বিয়ের পর থেকে একটা দিন দেখলাম না আমার ভালো লাগার কথা জিজ্ঞেস করতে আসছে কিনা একদম বাপের বাড়ি চলে গেল। প্রিয়তা নিজের মাথায় হাত দিয়ে, আমার মাথাটা কেমন জানি ঘুরছে। নিবিড় বিরক্তিকর গলায়, জানতো যান, আপনার সাথে কথা বলার মুডটাই নষ্ট হয়ে গেছে, যে কাজে যাচ্ছিলেন যান। প্রিয়তা চা বানাতে গিয়েও ভাবনার শেষ নেই, হঠাৎ কি এমন হলো ওনার? যাই হোক, তবু উনি আমার কথা তো ভেবেছেন, কিন্তু আমার মা বিয়েটা দিয়ে যেন বিপদ থেকে উদ্ধার হয়ে গেল। বাবা যতই বলুক না কেন আমার সাথে যোগাযোগ না করতেন, তার হাতে একবার করে দেখতে পারত। আমি জানি বাবা কখনোই কিছু বলতো না, এমনকি মিস্টার নিবিড়ও না। প্রিয়তা ভেবে দীর্ঘশ্বাস ফেলে চা নিয়ে উপরে উঠে আসতে, কিরে মা, চা কার জন্য? বাবা, আপনার ছেলের জন্য। আমাকে কি 1 কাপ চা দেওয়া যাবে? প্রিয়তা নিজের হাতের কাপ মোশাররফ হোসেনকে দিতে, বসে এখানে।
শেফালি আপা, তোমার ছোট ভাইজানকে এক কাপ চা দিয়ে আসো। কথাটা বলেই প্রিয়তা বসে। বাবা কিছু বলবেন? কথাটা না বললেই ভালো হতো, তবে তবুও কেন জানি বলতে ইচ্ছে করছে। তোমার একটা বোন আছে না, কি যেন নাম? একটা ছোট বাচ্চা আছে। অনিলা। অনিলা। ওর সাথে শপিং মলে দেখা হয়েছে। সালমা আর আমি গিয়েছিলাম মায়ের জন্য কিছু কেনাকাটা করতে, সেখানে তার সাথে দেখা। প্রথমে আমাকে দেখে সালাম করতে আমি অবাক হলাম, পরে তোমার পরিচয় দিতেই চিনলাম। আসলে সেদিন কিছুক্ষণ দেখেছিলাম, মনে নেই। শেফালি নিবিড়ের দিকে চা দিতেই, তোমার ভাবি কোথায়? ভাইজান ভাবি খালুজানের সাথে কথা বলছে। চা এখানে রেখে যাও। চা দিয়ে শেফালি আসতে, শেফালি আপা ওকে বলবে আমি ডাকছি। কথা শেষ করে যেন তাড়াতাড়ি আসে। বাবা মায়ের কথা জিজ্ঞেস করেছেন? বলল তোমার মা নাকি এখন তোমার বোন রিয়াকে নিয়ে থাকে, মাঝে মাঝে ইবাও এসে থাকে। তোমার রিয়ার সাথে কথা হয় না কলেজে গেলে? না। কথাটা বলে দীর্ঘশ্বাস ফেলল প্রিয়তা। শেফালি উপর থেকে এসে, ভাবি আপনার ভাইজান ডাকে, আসছি, তুমি যাও। রাতের খাবার খেয়ে সবাই ঘুমাতে চলে গেল। প্রিয়তা প্রতিদিনের মতোই এসে শুয়ে পড়ল। নিবিড় অফিসের কাজ করছে ল্যাপটপে। প্রিয়তা নিবিড়ের দিকে তাকিয়ে থাকতে থাকতে কখন ঘুমিয়ে পড়লো টের পায়নি। নিবিড় প্রিয়তার দিকে বারবার আর চোখে তাকিয়ে দেখছে প্রিয়তা গভীর ঘুমে তলিয়ে আছে। নিবিড় মুচকি হেসে ল্যাপটপটা রেখে নিজের জায়গায় শুয়ে প্রিয়তার দিকে তাকিয়ে আছে। প্রিয়তার চুলগুলো মুখের সামনে এসে পড়ে আছে। নিবিড় প্রিয়তার দিকে একটু ঝুঁকে চুলগুলো সরিয়ে দিয়ে মুগ্ধতার চোখে তাকিয়ে আছে। ইচ্ছে করছে ঠোঁটগুলো একটুখানি স্পর্শ করতে। প্রিয়তাকে ভাবনাতে রেখে নিবিড় ঘুমিয়ে পড়ল। সকাল সকাল প্রিয়তা উঠে নিবিড়ের সব কিছু রেডি করে দিয়ে কলেজে চলে গেল। নিবিড় ঘুম থেকে উঠছে না দেখে সালমা বেগম এসে নিবিড়কে ডেকে উঠিয়ে, কিরে নিবিড়, আজ এত বেলা অবধি ঘুমাচ্ছিস? শরীর খারাপ? কয়টা বাজে মা? সালমা বেগম জানালার পর্দা সরিয়ে দিয়ে, 11টা। প্রিয়তা তোকে ডেকে যায়নি? না। ফোন নিয়ে তাকিয়ে দেখে মাহিদা রিশাদের অনেকগুলো মিসড কল। নিবিড়ের মিটিংয়ের কথা মনে পড়তে ত্বরিতভাবে উঠে গিয়ে রেডি হয়ে কিছু না খেয়ে অফিসে চলে গেল। নিবিড়কে দেখে রিশা দিকে গিয়ে, স্যার আমি তো ভেবেছিলাম আপনি মিটিংয়ে আসতেই পারবেন না। থ্যাংক গড আপনি 5 মিনিট আগে এসেছেন। সব ক্লায়েন্ট অনেক আগেই এসে গেছেন। নিবিড় সে ব্যাপারে কিছু না বলে, মাহিদ ফাইলগুলো নিয়ে মিটিং রুমে আসো। 1 ঘন্টা পর নিবিড় মিটিং শেষ করে বেরিয়ে আসতে রিশাদ এসে, কনগ্রাচুলেশন স্যার, প্রজেক্টটা আমরাই পেয়েছি। নিবিড় মুচকি হেসে, মিস্টার রিশাদ, নিবিড় বিজনেস কখনো হাঁটতে শিখেনি। মাহিদ, আজ আমি আর অফিসে থাকছি না। কাজ ভালো করে বুঝে নিয়েছ? জি স্যার। ওকে বাই। নিবিড় গাড়িতে উঠে বাবলু প্রিয়তার সাথে দেখা করে ওকে নিয়েই বাসায় যাবে। মেয়েটার উপর সকালের রাগটা নিমেষেই চলে গেছে। আজ খুশির খবরটা প্রিয়তাকে আগে দিতে ইচ্ছে করছে। নিবিড় বিজনেসে হারে না ঠিক, কিন্তু আজকের প্রজেক্ট হাতে আমিই পাবো সেটাও ভাবিনি, কারণ আমার থেকে বড় বিজনেসম্যান সেখানে ছিল। কথাগুলো ভাবতে ভাবতে নিবিড় প্রিয়তার কলেজে এসে পৌঁছালো। হাসি মুখ নিয়ে কলেজের করিডোর দিয়ে হাঁটছে আর যাদেরকে চিনে তাদের সাথে কুশল বিনিময় করছে। দেখুন ইশাক ভাই, আমি চাই না আপনার কোনো কিছুতে আমি নিজেকে জড়াতে। আমি নিজে অনেক প্যারার মধ্যে আছি, তার উপর আপনার এইসব ভুলভাল কথা আমার মোটেও ভালো লাগে না। নিবিড় অফিসের দরজায় এসে হাসি মুখটা হঠাৎই মলিন হয়ে গেল। ইশাক হঠাৎই প্রিয়তার হাত জড়িয়ে, প্লিজ প্রিয়তা, একবার ভেবে দেখো, আমি তোমায় কথা দিচ্ছি আমি এমন। প্রিয়তা কিছু বলতে যাবে, তখনই দরজার দিকে চোখ পড়তে, আপনি? নিবিড়ের এই দৃশ্যটা যেন চোখে আটকে গেল। চোখ দুটো যেন ভারী হয়ে এসছে। রাগান্বিত টকটকে লাল দুটো চোখ গম্ভীর মুখে তাকিয়েছে প্রিয়তার দিকে। কি করছে প্রিয়তা এসব? তার মানে কি আমি ভুল ছিলাম? নিবিড়ের ভুল কি এতটাই হয়? প্রিয়তা তড়িঘড়ি করে ইশাকের থেকে হাতটা সরিয়ে, আপনি হঠাৎ কলেজে? নিবিড় আস্তে আস্তে প্রিয়তার দিকে এগিয়ে সামনাসামনি দাঁড়িয়ে, আমি আসাতে কি আপনার বিরাট সমস্যা হয়ে গেল? সমস্যা হবে কেন? নিবিড় কিছু না বলে প্রিয়তার হাত শক্ত করে ধরে বাড়ির পথে পা বাড়াতে, কি করছেন কি আপনি? ইশাক কিছুটা অবাক হয়ে, আরে মিস্টার নিবিড়, আপনি ওর এইভাবে হাত ধরতে পারেন না। এটা কলেজ, এখানে একটা আইন কানুন বলে কথা আছে।
শাট আপ। আমার বউয়ের হাত আমি যেখানে ইচ্ছা সেখানে ধরব, তার জন্য আপনার কাছে অনুমতি নিয়ে নেন। ওর হাজব্যান্ড হাত ধরলে আইন দেখাচ্ছেন আপনি? যখন পরপুরুষ হাত ধরেছেন সেটা কি অবৈধ ছিল? প্রিয়তা অবাক হয়ে নিবিড়ের দিকে তাকিয়ে আছে। বাড়িতে নিয়ে গেলে তারপর কপালে যে কি দুঃখ আছে প্রিয়তার অজানা নয়। তবুও ভালো লাগছে নিবিড় আজ প্রথম তাকে কোনো কারণে নিজের পরিচয়টা একজনকে হলেও দিয়েছে। ঈশাক নিবিড়ের কথা শুনে হতভম্ব হয়ে আছে, মুখে কোনো কথা নেই। নিবিড়ও প্রিয়তার হাত ধরে টেনে গাড়িতে বসিয়ে বাড়ির পথে রওনা দিল। ঈশাকের মনে হলো সেই এতক্ষণ প্রিয়তাকে নিয়ে স্বপ্ন দেখছে। প্রিয়তা সেদিন বলল তার স্বামী ইট পাস মুদি দোকানে, কিন্তু আজ দেখে শহরের নাম করা বিজনেসম্যান। যাক বাবা, এই তো দেখি রাতারাতি কোটিপতি। তবে কি থেকে কি হইল বুঝতেই পারলাম না। হাত ধরলাম কিসের জন্য, আর হয়ে গেল কি? প্রিয়তাকে ফোন করে সরি বলবো না, হাত থেকে যদি কোনো বিপরীত হয়, বরং এর চেয়ে ভালো পরশুজি ভোলা যাবে। নিবিড় প্রিয়তাকে হাত ধরে টেনে বাড়ির ভেতর ঢুকতে সালমা বেগম, নিবিড়ের দাদি সবাই বসা থেকে দাঁড়িয়ে পড়ল। আরে কি করেছেন আপনি? আমার কথা তো শুনবেন প্লিজ। আপনি আমাকে ছেড়ে একটু শান্ত হয়ে আমার কথা শুনুন। কিন্তু নিবিড় কোনো কথাই বলল না। সালমা বেগম বিস্ময় নিয়ে, নিবিড় কি হয়েছে? তুই প্রিয়তাকে এইভাবে টানাটানি করছিস কেন? নিবিড় কোনো কথা না বলে গম্ভীর মুখে প্রিয়তাকে নিয়ে উপরে চলে গেল। নিবিড়ের মা, তোমার পোলাটার যখন রাগ উঠে তখন আমার খুব ভয় হয়। সেই কথা কয় না, হাসি তামাশা করে করে না হেরাই কিন্তু বিপদ ডাইকে আনে। মা, নিবিড় শান্ত, কথা কম বলে, রাগী কিন্তু যথেষ্ট বুদ্ধিমান। আমি কবে তার শেষ হাসিটা দেখেছি আমি জানি না, কিন্তু প্রিয়তা আসার পর ওর আড়ালে আবডালে মুচকি হাসিটা দেখেছি। মা, ওরে মনে হয় কষ্ট লুকিয়ে আছে, সে হয়তো আমাকে কখনো বলবে না, কিন্তু আমি চাই তার আদর্শ মা হয়ে সারা জীবন তার পাশে থাকতে। নিবিড়ের মা, আমি তোমার কষ্ট দিতে চাইনি, তাই আমি আসার পর থেকে যা দেখতেছি তাই বলতে চাইছি। মা, নিবিড় কি করে না করে সেটা নিয়ে ওর বাবা কিংবা আমি কখনো মাথা ঘামি না। আমি জানি আপনি প্রিয়তার ব্যাপারটা নিয়ে বলতে চাইছেন। আমার বিশ্বাস তার অতীতের মতো প্রিয়তাকেও একদিন ঠিক নিজের করে নিবি। কথাটা বলে সালমা বেগম নিজের রুমে চলে গেলেন। নিবিড় প্রিয়তাকে টেনে এনে খাটের উপর ফেলে দিয়ে গিয়ে দরজা আটকিয়ে দিল। একটু এগিয়ে এসে প্রিয়তার দিকে তীক্ষ্ণ চোখে তাকিয়ে আছে। প্রিয়তা দাঁড়িয়ে জাজালো গলায় বলল, আপনার সমস্যাটা কোথায় একটু বলবেন প্লিজ? নিবিড় ভারী গলায় বলল, আপনি কলেজে যান কেন? ছেলে মেয়েদের শিক্ষা দিতে, তাই না? ছি, আমার ভাবতেই অবাক লাগছে। আপনি কিনা? ওহো, আমার ভাবতেই অবাক লাগছে আপনি অফিসে দাঁড়িয়ে ওই ছেলেটার সাথে। তাতে আপনার কি? আমার যা ইচ্ছা আমি করব, কারণ আমি তো আপনার কাছে 1 বছর 5 মাস আছি। তারপর তো আমার জীবনে একজনকে প্রয়োজন, তাই না? সে যদি ঈশাকে হয় তাহলে আপনার ক্ষতি কি? নিবিড় প্রিয়তার কথা শুনে রাগ অতিক্রম করে লাল লাল চোখে তাকিয়েছি হিংস্র ভাগের মতন। আপনি আপনার তনুষাকে নিয়ে ভালো থাকেন, শান্তিতে থাকেন, সেখানে তো আমি এন্ট্রি করি না। তাহলে আপনি কেন করছেন? আপনারা তো জলে কেন? নিবিড় তড়িতভাবে প্রিয়তার 2 বাহু শক্ত করে ধরে। কারণ আমি আপনাকে এইটুকু বলে নিবিড় থেমে গিয়ে নিজেকে সংযত করে কিছুক্ষণ চুপ থেকে, কাল থেকে আপনার কলেজ যাওয়া বন্ধ। প্রিয়তা কপাল বাজ করে, মানে? খুব সোজা, আপনি কলেজে যাবেন না তো যাবেন না। চাকরিটা ছেড়ে দিন। মিস্টার নিবিড়, আপনার মাথা ঠিক আছে? এই চাকরি চলে গেলে আমি কোথায় থাকবো, কি করব? আপনার কাছ থেকে চলে গেল তো এটাই আমার সব। আমার বাড়িতে থাকতে হলে চাকরি নেমে এইসব নোংরামি বাদ দিতে হবে। বাবা মেয়ের সেবা করুন, এটাই আপনার জন্য বেটার। কথাটা বলে নিবিড় মনে মনে ভাবছে, শালা আমার বউয়ের হাত ধরা নিবিড় কি সেটা তোকে আজ ভালো করে বুঝিয়ে দিব। কথাটা ভেবে নিবিড় চলে যেতে প্রিয়তা পিছন থেকে এগিয়ে গিয়ে, কোথায় যাচ্ছেন আপনি? আমার কথা এখনো শেষ হয়নি। নিবিড় থমকে দাঁড়াতে প্রিয়তা আবার বলল, আমি আপনার কোনো কথা শুনতে বাধ্য নই। আমি আমার মতো থাকব, দরকার প্রয়োজন ঈশাকের সাথে। প্রিয়তার আর কিছু বলতে পারল না। নিবিড় ফিরে হাতের উল্টো ফিট দিয়ে প্রিয়তার গাল থপ্পড় লাগিয়ে দিয়ে, আমার কথার উপরও কথা বলার একদম পছন্দ না। কথাটা বলে নিবিড় দরজা খুলে বাহিরে চলে গেল, ফোনটা কানে নিয়ে। প্রিয়তা ঘাল ধরে দাঁড়িয়ে কান্না জড়িত চোখে মুখে হাসি ফুটিয়ে, আমি তো তাই চেয়েছিলাম। আমি আজ বুঝেছি আপনি আমাকে ভালোবাসেন, শুধু মুখে বলতে পারছেন না। আপনি যদি আমাকে ভালোই না বাসতেন তাহলে ঈশাক আমায় হাত ধরেছে, আপনি এতটা কষ্ট পেতেন না। আপনার ভিতরে আগুন জ্বলছে, তাই না? এইরকম আমারও জ্বলে যখন আপনি তনুষের সাথে কথা বলেন আমাকে দেখিয়ে।
এখন বুঝেছেন তো ভালোবাসার মানুষ অন্যজনের কথা ভাবলে কতটা কষ্ট হয়। আপনি আমার গায়ে হাত তুলেছেন, আমার কোনো দুঃখ নেই, কষ্ট কিছুই নেই, তবুও তো জেনেছি আপনি আমাকে ভালোবাসেন, হোক না সেটাও স্পষ্ট। তাতে কি আপনার মনে তো আগুন জ্বলেছে। কাঁধে হালকা স্পর্শ পেয়ে সালমা বেগম পিছনে ফিরে তাকিয়ে দেখে মোশাররফ হোসেন। সালমা বেগম তড়িঘড়ি করে চোখ মুছে, কি গো, তুমি না নিবিড়ের অফিসে যাওয়ার কথা, এখন দেখি তুমি বাড়িতে। সালমা, আমি বুঝি তোমার লুকানো চোখের পানির কথা। সে কি বলতে চায়, কিন্তু সালমা, নিবিড় কিন্তু তোমাকে কখনো। সালমা বেগম তড়িঘড়ি করে ওঠে, দাঁড়িয়ে মোশাররফ হোসেনের মুখে হাত দিয়ে, কেউ শুনতে পাবে, তুমি বসো, আমি চা নিয়ে আসছি। সালমা বেগম কথাটা বলে রান্নাঘরের দিকে গেলেন। নিবিড় মাহিদকে ফোন দিয়ে ইশাককে তুলে নিয়ে আসতে বলল। নিবিড়ের চোখে বারবার প্রিয়তার হাত ইশাকের মুঠোর ভিতরে তাপ বেশি উঠছে। প্রিয়তা, আপনি জানেন না আমি আপনাকে এই মনে কোন জায়গায় রেখেছি, আর আপনি কি না কেন ঠকালেন আমাকে। আপনার জন্য আমি তনুকে ছেড়ে এসেছি। অবশ্য তনু আমাকে কখনোই ভালোই বাসেনি, ভালোবেসেছে আমার টাকাকে, কিন্তু আপনার মাঝে আমি সেসব কিছুই দেখিনি। আপনার সততা, বিশ্বাস আমাকে মুগ্ধ করেছে, কিন্তু আজ আপনার চরিত্র দেখে আমার নিজেরই খারাপ লাগছে। ইশাক বসে আছে নিবিড়ের সামনে, বয়ে বয়ে ইশাক নিবিড়ের দিকে তাকিয়ে, আমাকে এখানে কেন এনেছেন জানতে পারি। নিবিড় গম্ভীর হয়ে বসে কিছুক্ষণ তাকিয়ে থেকে তারপর বলল, মেয়েদের হাত ধরতে খুব ভালো লাগে, তাই না? কি বলছেন এসব? বাজে মাছ এখনো উল্টে খেতে জানেন না, তাই না? আপনি আমার ওয়াইফের হাত ধরলেন কেন? আপনি জানেন তার জন্য আমি আপনাকে কি করতে পারি? দেখুন, আমি খারাপ কিছু ভেবে ওর হাত ধরিনি, আর ও যে আপনার ওয়াইফ আমি সেটাও জানি না। আমি জানতাম। যাই হোক, আসলে আমি প্রিয়তার কাছে অনুরোধ করছিলাম ওর ছোট বোনটাকে আমার ভাইয়ের সাথে বিয়ে দেওয়ার জন্য। আমার ছোট ভাই ওর বোনকে খুব ভালোবাসে, কিন্তু ওর ফ্যামিলির মেজ বোনটা রাজি না এই বিয়েতে। সেটা নিয়ে প্রিয়তাকে অনুরোধ করে রাজি করাচ্ছিলাম, কিন্তু প্রিয়তা বলল ওদের কারোর সাথে নাকি ওর যোগাযোগ নেই। তাই আমি ওর নিবিড়ের সাথে থামি। তাই বলে আপনার হাত ধরতে হবে? আসলে আমি এতটাই ইমোশনাল হয়ে পড়েছিলাম, কোনো উপায় না দেখে প্লিজ আপনি আমাকে ক্ষমা করে দিন। নিবিড় কিছু না বলে উঠে গিয়ে মাহিদকে বলল ইশাককে বাড়িতে দিয়ে আসতে। রাত 11টা। নিবিড় বাড়ি এসে ড্রয়িং রুমে দেখে মোশাররফ হোসেন সহ সবাই বসে কথা বলছে। নিবিড়কে দেখে, কিরে এত রাত করে বাড়ি ফিরলি এলি? নিবিড় গম্ভীর মুখে বলল, কাজ ছিল। চোখ দুটো যেন প্রিয়তাকে খুঁজে বেড়াচ্ছে, বারবার উপরের দিকেও তাকাচ্ছে। অন্য সময় প্রিয়তা নিবিড়ের কথা শুনলে নিচে নেমে এসে পানির গ্লাসটা এগিয়ে দেয়, কিন্তু আজ এলো না। হয়তো দুপুরের থাপ্পড়টা বাড়াবাড়ি হয়ে গেছে। এতটা বাড়াবাড়ি আমি না করলেও পারতাম। ড্রাইভার কয়েকটা মিষ্টির প্যাকেট নিয়ে এসে, স্যার এইগুলো গাড়িতে রেখে আসছিলেন, শেফালি আপা এগুলো নিয়ে সবাইকে দাও। কিসের মিষ্টি? তুই তো কোনো কিছু ছাড়া মিষ্টি নিয়ে আসিস না। মা, আজ আমি অনেক বড় একটা প্রজেক্ট হাতে পেয়েছি, সেটারই আলহামদুলিল্লাহ। শেফালি সবাইকে মিষ্টি দিয়ে দাও। কথাটা বলে সালমা বেগম উঠে গিয়ে টেবিলে খাবার দিয়ে নিবিড় খেতে আয়। মা, আমি ফ্রেশ হয়ে আসি, তারপর খাবো। মোশাররফ হোসেন উঠে গিয়ে, সালমা, তোমাকে একটা কথা বলা হয়নি দুপুরে, তবে যা দেখে আসলাম আমি মোটেও প্রস্তুত ছিলাম না। কথাটা শুনে নিবিড় সিঁড়িতে ফা দিয়ে দাঁড়িয়ে পড়ল। সেটা কেউই খেয়াল করেনি। নিবিড়ের অফিসে রিশাদ নামের একটা ছেলেকে দেখে আসলাম, আমার খুব পরিচিত মনে হলো। নিবিড় মুচকি হেসে মাথা নাড়িয়ে উপরে উঠে গেল। প্রিয়তা মুখ রুম অন্ধকার করে শুয়ে আছে। দুপুরের পর থেকে কিছুই খায়নি। সালমা বেগম অনেকবার ডেকেছে, কিন্তু প্রিয়তা যায়নি। নিবিড় লাইট জ্বালাতেই প্রিয়তা চোখ মুখ কুচকে, জুহি তুমি আবার আসছো? নিবিড় গায়ের কোট খুলে প্রিয়তার কাছে এসে বসে। আপনার অনেক লেগেছে, তাই না? প্রিয়তা নিবিড়ের কথা শুনে উঠে বসে নিবিড়ের দিকে তাকিয়ে আছে। নিবিড় প্রিয়তার গালের দিকে তাকিয়ে দেখে অনেকটাই লাল হয়ে আছে। উঠে গিয়ে ড্রয়ার থেকে মলম দিয়ে এসে, কাছে আসুন। কথাটা বলতে প্রিয়তা নিবিড়ের দিকে করুণ চোখে তাকালো। নিবিড় দুমকে, কি হলো, কথা কানা যায় না? কাছে আসতে বললাম তো। প্রিয়তা এগিয়ে এসে বসলো। নিবিড় মলম লাগিয়ে দিতে দিতে, আপনি আমাকে তখন বললেই তো সব মিটমাট হয়ে যেত। আপনিও জেদ্দরও উল্টাপাল্টা কথা বলেছেন, আর আমি এদিকে নিজেকে সামলাতে পারিনি। প্রিয়তা নিশ্চুপ হয়ে আছে, চোখ দুটো টলমল করছে। নিবিড় প্রিয়তার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে, চলুন খাবেন। দুপুর থেকে না খেয়ে আছেন তা আমি ভালো করেই জানি।
আমি খাবো না, আপনি খেয়ে আসুন। প্লিজ আমার ওপর কথা বলবেন না, এটা আমার একদম অপছন্দ। প্রিয়তা কিছু না বলে উঠে দাঁড়াতে মাথাটা ঘুরে পড়ে যেতে নিবিড় ধরে ফেলে। প্রিয়তা নিজেকে সামলে উঠে দাঁড়িয়ে, আমি চাচ্ছি আপনি আসুন। নাদিয়া কয়েকদিন থেকে রিশাদের সাথে তেমন কথা বলে না, চুপচাপ হয়ে থাকে। রিশাদ জিজ্ঞেস করলেও ব্যাপারটা সে এড়িয়ে যায়। রিশাদ অফিস থেকে ফিরে নাদিয়াকে চেপে বসেছে। কেন সে এমন করছে? নাদিয়া আজও চুপ করে আছে। নাদু প্লিজ, তুমি আমাকে বলো, তোমার বাড়ির জন্য মন খারাপ করছে? না রিশাদ, তবে মাঝে মাঝে অতীতগুলো সামনে এসে যায়, তখন হয়তো মন খারাপ হয়। মিস করি অনেক কিছু অতীত। নাদু প্লিজ আমাকে বলো, কি হয়েছে? ভাই? কার ভাই? রিশাদ, আমার ভাই, যার গন্ধ আমি প্রতিনিয়ত পাই। তোমার ভাই এখানে আসে? কই, তুমি তো আমায় এই ব্যাপারে কিছু বললে না। রিশাদ, আমার ভাইকে তুমি চেনো? না, তবে তোমার মুখ থেকে যা জেনেছি তাতে আমার অফিসের বসের মতো তার খ্যাতি, তাই না? নাদিয়া রিশাদের দিকে করুণ চোখে তাকিয়ে, ওই আমার ভাই রিশাদ। রিশাদ কিছুটা সময় নিস্তব্ধ থেকে উঠে দাঁড়িয়ে, আমায় এতদিন বলনি কেন? রিশাদ, কিভাবে বলবো, আর কি বা বলতাম আমি? কাল আমি চাকরিটা ছেড়ে দিচ্ছি। মানে? নাদু, এই চাকরি আমার পক্ষে করা সম্ভব নয়। নাদিয়া রিশাদের কথায় কিছু না বলে চুপ করে চোখের ফানিগুলো জড়িয়ে যাচ্ছে। সালমা বেগম প্রিয়তার দিকে চোখ পড়তে, আরে প্রিয়তা, তোমার গালে কি হয়েছে? প্রিয়তা বাত মুখে ফুরে চুপ করে আছে। নিবিড় প্রিয়তার দিকে আর চোখে তাকিয়ে দেখছে। প্রিয়তা কি সত্যিটা বলে দিবে সবাইকে? সেরেছে, বাবা শুনলে তো এখন না জানি কি হয়। মোশাররফ হোসেন তাকে, সত্যিই তো? কি হয়েছে মা? প্রিয়তা শান্ত গলায় বলল, বাবা আসলে আমার অ্যালার্জির প্রবলেম আছে, তাই হয়তো এমন হয়েছে। প্রিয়তার কথা শুনে নিবিড় অবাক হয়ে তাকিয়ে আছে। মেয়ের কথা শুনেছ? আমি যে তোকে এতবার ডাকলাম তখন বললি না কেন? নিবিড়, এক কাজ কর, ডাক্তারকে ফোন দে, আর না হলে ওকে নিয়ে যা। আরে মা, তুমি এত চিন্তা করো না, এটা এমনি ঠিক হয়ে যাবে। মাঝে মধ্যে হয়, আবার ঠিক হয়ে যায়। সালমা বেগম বিরক্তিকর গলায় বলল, তুই আমার কোনো কথাই শুনিস না, তুই যেমন ইচ্ছা কর, আমি বলার কে? নিজের মা হলে ঠিকই। মা প্লিজ, তুমি অন্তত এইভাবে বলো না। আচ্ছা ঠিক আছে, আমার কাছে মেডিসিন আছে, ওইগুলো খেয়ে নিব। মোশাররফ হোসেন এতক্ষণ নিজের মনের সাথে কথা বলে অনেক প্রশ্ন উত্তর খোঁজার চেষ্টা করছেন, তবুও নিবিড়ের দিকে তাকিয়ে, নিবিড়, তোর অফিসে যে রিশাদ নামের ছেলেটা, ওকে চিনিস? বাবা, আমরা এসব নিয়ে পরে কথা বলবো। কথাটা বলে নিবিড় উঠে গিয়ে আবার পিছনে ফিরে প্রিয়তাকে একবার দেখে উপরে উঠে গেল। নিবিড় নিজের এই যে চেয়ারেই বসে কাজ করছে। প্রিয়তা এসে খাট থেকে বালিশ নিতে, কোথায় যাচ্ছেন? আমার জায়গায়। আজ থেকে খাটেই শুবেন, কোথাও যেতে হবে না। কোনো প্রয়োজন নেই জুতা মেরে গরু দান করার। আমার তো আবার চরিত্রের ঠিক নেই। শাট আপ, আপনাকে একটা কথা এতবার বলতে হয় কেন? আমি একটা জিনিস খেয়াল করলাম, আপনাকে যে কাজ করতে বারণ করা হয় আপনি সেই কাজটাই বেশি করে করেন। প্রবলেম কি আপনার? আমার কোনো প্রবলেম নেই। নিবিড় আবার ল্যাপটপে মন দিয়ে, তাহলে শুয়ে পড়ুন। প্রিয়তা নিবিড়ের কথা না শুনে বালিশ নিয়ে হেঁটে যেতে নিবিড় উঠে এসে সামনে দাঁড়িয়ে কিছুক্ষণ রাগে চোখে তাকিয়ে থেকে হাত ধরে টেনে খাটে নিয়ে বসিয়ে, হাউ ডেয়ার ইউ? প্রিয়তা হাত ছাড়িয়ে, বললাম তো আমি এখানে ঘুমাবো না, আমি আজ জুহির সাথে ঘুমাবো। নিবিড় মুখে আর কিছু না বলে প্রিয়তাকে জোর করে শুইয়ে দিয়ে, আজ থেকে এই রুমে আমার সাথে এক খাটেই ঘুমাবেন। যদি তা না হয় মাহিতকে এক্ষুনি ফোন দিয়ে ইশাকের বাড়িতে দিয়ে আসবো। কথাটা বলে নিবিড় আবার চেয়ারে এসে বসেছে। সকালবেলা ঘুম থেকে উঠে নিবিড় প্রিয়তাকে না দেখে কলেজে চলে গেছে ভেবে রুম থেকে বেরিয়ে সিঁড়ি দিয়ে নামতে দেখে প্রিয়তা কফি হাতে উঠে আসছে। নিবিড় স্বস্তির নিঃশ্বাস ফেলে তাকিয়ে আছে। প্রিয়তা নিবিড়কে দেখে, কি হলো? আপনার ফ্রেশ না হয়ে বাহিরে? তোয়ালে রেখে আসলাম তো খাটের উপরে। কথাগুলো বলতে বলতে প্রিয়তা উঠে এসে, চলুন, আপনার কফি নিয়ে এসেছে, ঠান্ডা হয়ে যাবে। নিবিড় কিছু বলছে না দেখে, কি ভেবেছেন আমি কলেজে? নিবিড় চুপ করে তাকিয়েছে। আমি যাইনি, আপনি যখন বলেছেন তখন যাব না। 1.5 বছর তো আপনার কথা মতোই তো চলতে হবে, তাই না? 1.5 বছর পর যা হবার হবে। অবশ্য প্রিয়তার কপালে কখনো সুখ লেখা ছিল না, হয়তো নেই। কথাটা বলে প্রিয়তা রুমে গিয়ে কফি রেখে একটা কথা বলবো। নিবিড় গম্ভীর গলায় বলল, হোয়াট? আপনি কথা
এত কম বলেন কিভাবে? ছোটবেলা থেকে কি এরকম নাকি? আচ্ছা, আপনি হাসেন না কেন? নাকি দাঁত ব্রাশ করেন না বলেই হাসেন না? আরেকটা কথা, আপনার কাজে ফাঁকি দিতে ইচ্ছে করে না। জানেন, আমি খুব অলস, একটুতেই হাঁপিয়ে উঠি। তবে আগে ছিল না, আপনার বাড়িতে আসার পর থেকে এমন হয়েছে। প্রিয়তার এমন বোকা বোকা কথায় নিবিড় মনে মনে হাসলেও প্রিয়তার হাত ধরে তিনি নিজের কাছে এনে রাগান্বিত চোখে তাকিয়েছে। প্রিয়তা ভয়ে ভয়ে নিবিড়ের চোখের দিকে তাকিয়ে করুণ স্বরে বলল, আমি কি ভুল বলে ফেললাম? কথাটা বলেই প্রিয়তা চোখ বন্ধ করে আছে। নিবিড় সেদিকে তাকিয়ে, আমার ব্যাপার আপনার এত কিউরিসিটি কেন? প্রিয়তা কথাটা শুনে তাকে, আপনি সত্যি আজব, কখন কি করেন আমি মোটেও বুঝতে পারি না। প্রিয়তা দরজার দিকে তাকিয়ে, মা আপনি? কথাটা বলতে নিবিড় প্রিয়তাকে তড়িঘড়ি করে ছেড়ে দিয়ে পিছনে ফিরে দেখে কেউ নেই। প্রিয়তা ছেড়ে দিতেন দরজার সামনে দাঁড়িয়ে অট্ট হাসি দিয়ে, কেমন দিলাম? এবার গিয়ে ফ্রেশ হয়ে নিচে আসুন, আপনার অফিসে লেট হয়ে যাচ্ছে। প্রিয়তা কথাটা বলে চলে গেল। আর নিবিড় মুচকি হেসে মাথা চুলকাতে চুলকাতে, আমি চাই সারা জীবন এই হাসিটাই আপনার মুখে লেগে থাকুক। আপনার এই ছোট ছোট দুষ্টামিগুলোতে নিবিড় মুগ্ধ। আপনার মায়াবী হাসিতে নিবিড় নিজেকে আস্তে আস্তে তলিয়ে নিচ্ছে। আপনি কি টের পাচ্ছেন? নিবিড় কখনো কারো হাসির প্রেমে পড়েনি, এমনকি তনুষারও না। নিবিড় অফিসে আসতে রিশাদ নিবিড়ের কেবিনে ঢুকে, স্যার আমার কিছু কথা ছিল। নিবিড় রিশাদকে কিছু না বলে, মাহিদ ওনার বেতনটা বাড়িয়ে দিও এ মাস থেকে। ইয়েস স্যার। স্যার আমি বেতনের কথা বলতে আসিনি তো। আমার তো জানা মতে আপনার এই মুহূর্তে আমার সাথে কোনো জরুরি কথা নেই। স্যার আমি চাকরিটা আর করতে পারছি না। মিস্টার রিশাদ, আপনি বললেই তো আর হলো না, আমাকেও তো ভাবতে হবে। আপনি বললেন চাকরিতে জয়েন করলেন, আবার আপনার মন চাইলো ছেড়ে চলে গেলেন। আপনার কি মনে হয় এটা সেরকম কোনো কোম্পানি? স্যার আমি কি করতে হবে আমাকে বলুন, তবু আমি চাকরিটা করতে পারবো না। নিবিড় কিছু না বলে মাহিদকে চোখ দিয়ে ইশারা করলো। মাহিদ একটা ফাইল বের করে, এই নিন রিশাদ সাহেব, এটাই দেখুন। রিশাদ ফাইলটা হাতে নিয়ে তড়িঘড়ি করে বুক কুচকে আবার চোখে তাকিয়ে পড়ছে। যত পড়ছে চোখ মুছে যেন বিস্ময় ছড়িয়ে পড়ছে। নিবিড় গম্ভীর গলায় বলল, মিস্টার রিশাদ ভালো করে মনোযোগ দিয়ে পড়ুন। তবে হ্যাঁ, আপনার আর কোনো উপায় নেই। পেপারসের শর্ত অনুযায়ী আপনি 6 মাস কোথাও যেতে পারবেন না। আমি বসতে বললে বসবেন, দাঁড়াতে বললে দাঁড়াবেন। স্যার আপনি কিন্তু এটা আমার সাথে চিটিং করেছেন। কিন্তু আমার সাইন পেপার আসলো কোথা থেকে? মিস্টার রিশাদ, এজন্যই তো আমি বস, আপনি কর্মচারী। নিবিড় আর কিছু না বলে ছট করে দাঁড়িয়ে, মাহিদ আমাদের মিটিং কয়টায়? স্যার 12টায়। ওকে রিশাদ, আপনি এটা নিয়ে যান, কারণ অরিজিনাল কপি আমার কাছে আছে। আরেকটা কথা, পেপারগুলো বাড়িতে নিয়ে ভালো করে আপনার স্ত্রী সহ পড়বেন। কয়েকদিন পর আমার স্ত্রীর জন্মদিন, আশা করছি আপনার স্ত্রী সহ আমার বাড়িতে আপনাকে দেখতে পারবো। আপনি এবার আপনার স্ত্রীকে কিভাবে নিয়ে আসবেন সেটা আপনার ব্যাপার। চলো মাহিদ, মিটিংয়ে দেরি হয়ে যাচ্ছে। রিশাদ তাকিয়েছে নিবিড়ে চলে যাওয়ার দিকে। নিবিড় এইভাবে তাকে বিপদে ফেলবে রিশাদ বুঝতেই পারেনি। স্যার বিয়ে করেছেন? এটা তো জানতাম না। নাদুকে কি বলবো, কি করে নিব আমি ওই বাড়িতে? রিশাদের চোখ দুটা ভারী হয়ে আসছে। নিবিড় মিটিং শেষ করে বাড়ি ফিরে দেখে জুহি আর ফিয়েতে মিলে দাদির সাথে বসে গল্প করছে। কিছুক্ষণ তাকিয়ে থেকে ফাঁস কেটে উপরে উঠে যেতেই ফিয়েতার নজর পড়তে, আরে আপনি এলেন, আমাকে বলবেন না? কথাটা বলে ফিয়েতা উঠে নিবিড়ের পাশে গিয়ে দাঁড়ালো। আপনি খেয়ে এসেছেন নাকি খাবার দিব? আমি খেয়ে এসেছি। নিবিড় আর কিছু বলল না। নিবিড়ের পিছন পিছন প্রিয়তা উপরে এসে, আচ্ছা আপনি কথা বলেন না, আমি মানলাম, কিন্তু আপনি রাগ করে আছেন কেন? নিবিড় এসে চেয়ারে বসে পড়ছেন। দেখুন কাল আপনি যা দেখেছেন, প্লিজ বক বক না করে এখান থেকে যান। কিভাবে পারেন এত বক বক করতে? আপনার মুখ ব্যথা করে না? ওমা, মুখ ব্যথা করবে কেন? আপনি জানেন কথা বলার স্বাস্থ্যের জন্য কতটা ভালো? কাকে কি বলছি? ইট ফাঁস করা লোকের জানবে ডাক্তারে? কথাটা বলে প্রিয়তা মিটমিট করে হাসতে আর ভাবছি, মিস্টার নিবিড়, আপনাকে যদি আমি বক বক না করিয়ে, আমার নাম প্রিয়তা। আমার নিবিড় কথাটা শুনে গালে হাত দিয়ে তাকিয়ে, এখানে বসেন, আপনার পাশে। আপনি তো চেয়ারে বসেছেন, তাহলে আমি কোথায় বসবো? এক কাজ করি, আপনার কোলে বসে। হোয়াট? কি হোয়াট হোয়াট করছেন? ঠিকই তো বললাম, খাটে বসুন, আমার কোলে নয়। আগে বলবেন তো। প্রিয়তা নিবিড়ের পাশে খাটের কিনারে বসে, বলুন। কাল আমি যে
নিবিড়কে বলতে না দিয়ে প্রিয়তাই বলল, আমি জানি আপনি ইশাকের কথা বলবেন, কিন্তু বিশ্বাস করুন ইশাকের সাথে আমার কিচ্ছু নেই। এখানে ইশাকের কথা কোথায় থেকে আসছে? তার মানে তনুর তাই তো আমিও চাই আপনি ওকে নিয়ে ভালো থাকুন। প্রিয়তা কথাটা বলতে নিবিড় জেদ করে উঠে দাঁড়ায়, আপনি কখনো শুধরাবেন না। নিজেকে কি মনে করেন? না দিচ্ছেন আমাকে কোনো কথা বলতে, না বলছেন নিজে ঠিক করে কিছু। কথাটা বলে নিবিড় বাহিরে চলে গেল। প্রিয়তা কিছু বলতে গিয়েও চুপ করে বসে আছে। কেটে গেল আরো কয়েকটা দিন। প্রিয়তার জন্মদিন আজ। কলেজের চাকরিটা নিবিড়ের কথাই ছেড়ে দিয়েছে সে। শুধু শুধু সংসারের অশান্তিটা কি লাভ? সকালে ঘুম থেকে উঠে নিবিড়কে না দেখতে পেয়ে একটু অবাক হলো। উনি তো এত সকাল ঘুম থেকে উঠে না, ওয়াশরুমে গেল। প্রিয়তা উঠে গিয়ে দেখে সেখানে এনে নিজে ফ্রেশ হয়ে নিচে গিয়ে, মা তুমি রান্নাঘরে কি করছো বলো তো? কিচ্ছু না, সামান্য একটু পায়েস বানাচ্ছি। কেন মা হঠাৎ পায়েস? নিবিড় খেতে চাইলো তাই। কিন্তু মা উনি তো পায়েস খান না। জানি না, আজ সকালে উঠে শেফালিকে বললো পায়েস বানাতে, তাই আমি নিজেই করে ফেললাম। মা উনি কোথায় গেছেন? জানি না, গাড়ি নিয়ে বেরিয়ে গেল। নিবিড়ের দাদি নিজের রুম থেকে আসতে আসতে বলল, কি হইল? বউ শাশুড়ি মিল্লা কি শুরু করছো? কিছু না দাদি, আপনি কি খাবেন বলেন? এখন কিছু খাম না, মোশারফ আহক তারপর। তবে নিবিড় কোথায় প্রিয়? দাদি উনি নাকি বাহিরে গেছেন, তবে আমি শিওর জানি না। প্রিয়তা কথাটা শেষ করে রান্নাঘর থেকে নাস্তা নিয়ে এসে দাদি বাবা এসে চাপিয়ে আসুন, আমি জুহিকে ডেকে নিয়ে আসছি। প্রিয়তা এগিয়ে এসে দেখে সদর দরজায় তার মা দাঁড়িয়ে আছে। পিছনে এসে রিয়াও দাঁড়ালো। প্রিয়তা কিছুক্ষণ তাকিয়ে থেকে মা, মোশারফ হোসেন সহ সবাই পিছনে ফিরে অবাক হয়ে তাকিয়েই আছেন। নূরজাহান বেগম আস্তে আস্তে প্রিয়তার কাছে এগিয়ে এসে হাত দুটো বাড়িয়ে দিল। প্রিয়তা মোশারফ হোসেনের দিকে কান্না জড়িত চোখে তাকাতেই তিনি চোখ বন্ধ করে হাঁ বুঝালেন। প্রিয়তা দেরি না করে মায়ের বুকে ঝাঁপিয়ে পড়ে কাঁদতে লাগলো। নূরজাহান বেগম মেয়ের মাথা মুছতে মুছতে, কাঁদছিস কেন? তুই অনেক কষ্ট করেছিস, তাই আল্লাহ তোকে এত ভালো একটা স্বামী দিয়েছে, তোর কষ্ট বোঝার মতো। কথাটা শুনে প্রিয়তা মাথা উঠিয়ে, কি বলছো মা? তুমি ওনার দেখা ফেলে কি করে? নূরজাহান বেগম কিছু বলার আগেই নিবিড় এসে, বাবা আমায় আপনি ক্ষমা করবেন, আসলে আমি চাইনি প্রিয়তা আজকের দিনটা অন্তত মন খারাপ করে থাকুক। মোশারফ হোসেন কিছু না বললেও সালমা বেগম বললেন, আজকে কি নিবিড়? মা আজ প্রিয়তার জন্মদিন। সবার সাথে সাথে প্রিয়তা অবাক হয়ে নিবিড়ের দিকে তাকিয়ে, আমার নিজেরই মনে নেই। আর আপনি? তেমন কিছু না, এটা তোমার প্রাপ্য, আর আমি তোমার স্বামী, এটা আমি মনে রাখবো না তো কে রাখবে বলো? প্রিয়তা কিছু বলল না, চুপ করে নিচের দিকে তাকিয়ে, আজও অভিনয় করছেন মিস্টার নিবিড়, তবে অভিনয়ের মাঝে সারপ্রাইজটা আমার খুব খুব ভালো লেগেছে। নিবিড় আর কিছু বলল না। উপরে উঠে চলে যেতে মোশাররফ হোসেন বললেন, ভালো হয়েছে আপনারা এসেছেন। কয়েকদিন থেকে আমিও ভাবছি আপনাদের খবর নিয়ে আসবো। প্রিয়তার খারাপ লাগা আমাদেরও খারাপ লাগে, হয়তো আমাদের বুঝতে দিতে চায় না, কিন্তু বাবা মায়ের চোখ তো আর ফাঁকি দেওয়া যায় না। সালমা বেগম এগিয়ে এসে, আসেন আপা, আপনারা বসুন, আজকের আনন্দের দিনে সবাই একসাথে হয়েছে। আসলে আমার ছেলেটাই এমন, সবার মনের কথা আগে থেকেই বুঝে ফেলে। প্রিয়তা নিজের রুমে গিয়ে দেখে নিবিড় অফিসের একটা ফাইল হাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। প্রিয়তা কোনো কথা না বলে কাঁদো কাঁদো হয়ে নিবিড়কে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। প্রিয়তাই প্রথম নিবিড়ের এতটা কাছে এসেছে। নিবিড় কিছুক্ষণ হতভম্ব হয়ে থাকলেও পরে ফাইলটা খাটের উপর ফেলে দিয়ে নিজেও ধীরে ধীরে প্রিয়তাকে জড়িয়ে ধরল। প্রিয়তার সাথে সাথে যেন নিবিড়েরও চোখ দুটো টলমল করছে। নিবিড় কি বলবে বুঝতে পারছে না, গলাটা ধরে আছে। প্রিয়তা নিজেই উঠে দাঁড়িয়ে, জানেন কেউ আমাকে কখনো আমার জন্মদিনের সারপ্রাইজ তো দূরের কথা উইশও করেনি। বিশ্বাস করুন, হয়তো আপনার সব অভিনয় ছিল বাবা মায়ের সামনে, কিন্তু আমার খুব খুব ভালো লেগেছে। এতটা ভালো আমার শেষ কবে লেগেছে আমি নিজেও জানি না। নিবিড় অবাক হয়ে, হোয়াট, আমি অভিনয় করলাম এসব? প্রিয়তা চোখ মুছতে মুছতে, তা নয়তো কি, আপনিই তো বললেন সবার সামনে যেন আমরা অভিনয় করি, তাই তো আপনি অভিনয় করলেন। নিবিড় রাগ করে, আসলে আপনার সাথে কথা বলাটা আমার অন্যায়, সামনে থেকে সরুন, আমি অফিসে যাব। নাস্তা না খেয়ে নিবিড় প্রিয়তাকে ধাক্কা দিয়ে সরিয়ে বাহিরে গিয়ে গাড়িতে বসতে বসতে, কত বড় সাহস আমাকে বলে আমি অভিনয় করছি, এত বড় একটা সারপ্রাইজ দিলাম, আর ওনার কাছে নাকি সব অভিনয়, বেঈমানের মতো কথাবার্তা। নিবিড় অফিসে এসে দেখে রিশাদ অফিসে নেই। মাহিদ এসে
সামনে দাঁড়াতে রিসা সাহেব আসেনি? জি না স্যার। নিবিড় কথাটা শুনে একটু অবাক হলো না, মনে মনে ভাবলো মা বাবা আজ তোমাদের অপেক্ষার অবসান হয়তো করতে পারে। এতটা বছর তোমরা অনেক কষ্ট পেয়েছো। প্রিয়তা সেদিন আমায় ঠিকই বলেছিল, তোমরা বোনের জন্য এতটা কষ্ট পাচ্ছ কিন্তু প্রকাশ করছো না। ভাবনার জগৎ থেকে ফিরে এসে মাহিদ কাল তোমায় ফোন দিয়ে যা বলেছিলাম মনে আছে? জি স্যার, সন্ধ্যার আগে সব রেডি হয়ে যাবে। ওকে। নিবিড় অফিস থেকে ফেরার সময় অনেকগুলো রজনীগন্ধা আরও গোলাপ নিল। বাড়ি এসে কাউকে দেখতে না পেয়ে ছাদে গিয়ে কিছুক্ষণ বসে থেকে প্রিয়তাকে SMS করলো, একটু ছাদে আসুন। নিবিড় অপেক্ষার প্রহর গুনছে কখন আসবে প্রিয়তা। ছাদে ফাইসালি করতে করতে একটা সময় দেখে প্রিয়তা ছাদের দরজায় দাঁড়িয়ে আছে। প্রিয়তা পুরো ছাদটাকে ভালো করে দেখে অবাক হয়ে, এসব কার জন্য? নিবিড় এগিয়ে গিয়ে প্রিয়তাকে বাহু ডোরে জড়িয়ে একটা ছোট টেবিলের সামনে এনে দাঁড় করালো। প্রিয়তার সবকিছু দেখে বিস্ময় যেন আরো বেড়ে গেল। নিবিড় ফুলগুলো হাতে নিয়ে হাঁটু গেড়ে বসে প্রিয়তার দিকে ফুলগুলো এগিয়ে দিয়ে, আপনি আমার তুমি হবেন, যে তুমিতে লক্ষ্মী, সোনা, ময়না, টিয়া বলে ডাকা যায়, আদর করা যায়, শাসন করা যায়, আবার বালিশ দিয়ে ফেটানো যায়। আপনি আমার তুমি হবেন, যে তুমিটার সাথে মতের অমিল হলেই ঝগড়া করা যায়। আপনি আমার তুমি হবেন, যে তুমিটার চুলগুলো এলোমেলো করে দেওয়া যায়, হাতে ছুরি ফুরিয়ে দেওয়া যায়, খোপায় গোলাপ কাঁথা যায়, শাড়ির কুচিগুলো বাজ করে দেওয়া যায়, পায়ের ওপর পা তুলে পায়ে পায়েল পরিয়ে দেওয়া যায়। আপনি আমার তুমি হবেন, যে তুমিটা খাবারে বিষ আছে জেনেও স্বাভাবিক ভঙ্গিমায় খাবারটা খেয়ে নেবে, আমি মুখে তুলে দিয়েছি তাই। আপনি আমার তুমি হবেন, যে তুমিটা অ্যাক্সিডেন্ট হবে না জেনেও শক্ত করে আমার হাত ধরে পথ হাঁটবে, হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে কোলে বা কাঁধে উঠতে চাইবে। আপনি আমার তুমি হবেন, যে তুমিটা আমায় বাউল বিচ্ছেদ গান গাইতে বলবে, তার লয় সুর কিচ্ছু নেই তবুও থামাবে না, শেষ অন্তত এতটুকু বলে উৎসাহিত করবে যে গানের কথাগুলো সুন্দর, আমার ভালো লেগেছে। আপনি আমার তুমি হবেন, যে তুমিটা নিন্দুকের কলঙ্ককে উপেক্ষা করে সময়ে অসময়ে আমার কাছে ছুটে আসবে, এই ভেবে যে আমার কেউ নেই একমাত্র তুমি ছাড়া। আপনি আমার তুমি হবেন, যে তুমিটা আমার অপেক্ষায় না খেয়ে থাকবে, আমার দুঃখে দুঃখী হবে, সুখে সুখী হবে, বুকে মাথা রেখে একটা জীবন কাটিয়ে দেবে। আপনি আমার তুমি হবেন। প্রিয়তার চোখ থেকে অশ্রুগুলো টপ টপ করে নিচে পড়ছে। ফুলগুলো হাতে নিয়ে, এটা কি প্রপোজাল করছেন নাকি মারামারির কথা বলছেন? ঠিক আছে ঠিক আছে, আজ থেকে তুমি করেই ডাকবেন। যাই হোক, তবে আলিফ আহমেদের কবিতাটা দারুণ ছিল। নিবিড় মুচকি এসে উঠে দাঁড়িয়ে প্রিয়তাকে জড়িয়ে ধরে, আজ আমি পরিপূর্ণ তোমাকে পেয়ে। এই নিবিড়কে একা রেখে যাবে না প্লিজ। প্রিয়তা মুচকি এসে, আমার থাকা না থাকা শুধু আপনার উপর নির্ভর করে, আমার উপরেও নয়। প্রিয়তাকে ছেড়ে দিয়ে এবার কেকটা কাটো। প্রিয়তা গম্ভীর গলায় বলল, সবাইকে ছাড়া? এটা শুধু তোমার আর আমার একান্ত সময়, আর সবার সময়টা নিচে মাহিদ রেডি করছে, আর সেই সুযোগে তোমাকে একটু আমার করে পাওয়া। প্রিয়তা মুচকি এসে, আপনি শুধু আমি দিয়ে যাচ্ছেন আর আমি সব নিয়ে যাচ্ছি? এইসব নিয়ে আমরা পরে কথা বলবো, আগে কেকটা কাটো। নিচে আবার সবাই অপেক্ষা করছে হয়তো। প্রিয়তা নিবিড় একসাথে কেক কেটে প্রিয়তা নিবিড়কে খাইয়ে দিয়ে, অনেক অনেক ধন্যবাদ। নিবিড় প্রিয়তার মুখে আঙ্গুল দিয়ে চুপ করতে বলে কেকটা খাইয়ে কোলে তুলে নিচে নিজের রুমে নামিয়ে নিয়ে এসে দাঁড় করিয়ে, আজ একবার বলবে? প্রিয়তা লজ্জা লজ্জা ভাব নেই কি? এই যে হনুমান রাক্ষস বদরাগী। প্রিয়তা মাথা উঠে, কি? তুমি কি মনে করো আমি কিচ্ছু শুনি না? তুমি জানো তুমি এসব বললে আমার তখন খুব হাসি পায়, অনেক কষ্টে চাপিয়ে রাখি। আপনি এসব শুনতেন? প্রিয়তা একগাল হাসি দিয়ে, আপনি সত্যি একটা বদরাক্ষস বলেই নিবিড়ের বুকের সাথে মিশে গেল। জুই পিছন থেকে নিবিড়ের কাঁধে হাত দিয়ে, রোমান্টিক সিন সেই সন্ধ্যা থেকে অনেক হয়েছে, এবার নিচে চলুন, বাবা ডাকছে। নিবিড় কথাটা শুনে প্রিয়তাকে ছাড়িয়ে, তুই এইখানে? তোমাদের মাঝে বিলেন হয়ে এন্ট্রি নিলাম। আমার সিনটা কেমন হলো বললে না তো? একদম বাজে। প্রিয়তা নিবিড় আর জুহির ঝগড়া দেখে হেসেই যাচ্ছে।
আচ্ছা ঠিক আছে, আমি ভুল সময় এসেছি, এখন চলো, বাবা ডাকছে। নিবিড় আর প্রিয়তা নিচে আসতে মোশাররফ হোসেন বললেন, নিবিড় তুমি বাসায় কখন এলে? মাহিদ বলাতে জানতে পারলাম তুমি বাসায়। এত আয়োজন করেছো অথচ কাউকে কিছু বলনি। যাই হোক, এখন প্রিয়তাকে নিয়ে আসো, কেকটা কাটো। নিবিড় মাহিদের দিকে তাকাতে, স্যার ওনারা এখনই এসে পড়বেন। মাহিদ কথাটা শেষ করতে কলিং বেলের শব্দ শুনে শেফালি দরজা খুলে চিৎকারে শব্দ শুনে সবাই দৌড়ে গেল। নিবিড় আর প্রিয়তা দাঁড়িয়ে আছে। নাদিয়া অবাক কম হয়নি সবাইকে দেখে, বারবার রিশাদের দিকে তাকাচ্ছে আর সামনের সবার দিকে। সালমা বেগম দৌড়ে নাদিয়াকে জড়িয়ে কাঁদতে লাগলো। মোশাররফ হোসেন অসহায়ের মতো দাঁড়িয়ে আছে। নাদিয়া আস্তে আস্তে নিজেকে স্বাভাবিক করে মোশাররফ হোসেনকে সালাম করে, বাবা কেমন আছো? মোশাররফ হোসেন কান্নায় গলাটা ভারী হয়ে আসছে, কিছুই বলতে পারল না। রিশাদ এসে সবাইকে সালাম করলো। অদরাকে জুহিয়া সালমা বেগম কোলে নিয়ে আদর করছে। মোশাররফ হোসেন নাদিয়াকে বাহুডোরে এগিয়ে নিয়ে নিবিড়ের সামনে দাঁড় করাতে, ভাই কেমন আছিস তুই? নিবিড় গম্ভীর হয়ে টলমল চোখ দুটো নিয়ে অন্যদিকে ফিরে আসে। প্রিয়তা তখনও ঘোরের মধ্যে রিশাদের দিকে চোখ পড়তে যেন বড়সড় ধাক্কা খেল। রিশাদ প্রিয়তাকে দেখে বিস্ময়কর চোখে তাকিয়ে আছে। প্রিয়তা এক পা করে ফিসাতে দেখে নিবিড় এক হাত দিয়ে প্রিয়তাকে টেনে ধরে, কোথায় যাচ্ছ? এখানে দাঁড়াও। প্রিয়তা রিশাদকে দেখে দম বন্ধ হয়ে আসছে, তবুও নিবিড়ের কথায় নিজেকে সামলানোর চেষ্টা করছে। নাদিয়া আবার করুণ গলায় বলল, ভাই তুই কথা বলবি না আমার সাথে? নিবিড় তখনও চুপ করে অন্যদিকে ফিরে আসে। ভাই তুই কি এখনো আমার উপর রাগ করে থাকবি? নিবিড় নাদিয়ার দিকে চোখ ফিরিয়ে ডান হাতটা বাড়িয়ে নাদিয়াকে বুকে জড়িয়ে, কেমন আছিস আপু? নাদিয়া কাঁদো কাঁদো গলায় বলল, এখন অনেক ভালো আছি রে, তোদের সবাইকে পেয়ে আমি সত্যি অনেক ভালো আছি। রিশাদ বারবার প্রিয়তার দিকে আর চোখে তাকাচ্ছে। প্রিয়তা নিজেকে গুটিয়ে নিচ্ছে রিশাদের দিকে তাকিয়ে। নাদিয়ার প্রিয়তার দিকে চোখ পড়তে মেয়েটাকে নিবিড় প্রিয়তার দিকে তাকিয়ে মুচকি এসে, আমার ওয়াইফ। আপু কেমন আছেন আপনি? ভালো, তবে ভাই বেশ লাগছে মেয়েটাকে। অবশ্য আমার ভাইয়ের পছন্দ বলে কথা। মোশাররফ হোসেন মাঝখান থেকে বলে উঠল, তুই ভুল ভাবছিস নাদিয়া, পছন্দটা আমার। ঘরের লক্ষ্মীকে আমি একাই পছন্দ করে নিয়ে এসেছি। নিবিড় অদরার দিকে তাকিয়ে কোলে নিয়ে, আপু ঠিক তোর মতো হয়েছে। ভাই তোর মনে আছে তুই ছোটবেলা যখন? আপু প্লিজ, আজকের দিনে আমার ছোটবেলা আমি মনে করতে চাই না। মিস্টার রিশাদ আপনি দাঁড়িয়ে আছেন কেন? বসুন। স্যার আমি ঠিক আছি মিস্টার রিশাদ, এটা অফিস নয় বাড়ি, আর আপনি এখানে আমার নাম ধরেও ডাকতে পারেন। মাহিদ সব কমপ্লিট? ইয়েস স্যার। মোশাররফ হোসেন কিছু বলতে যাবে তখন নিবিড় হাত উঠিয়ে, বাবা আমি জানি সবার মনে অনেক প্রশ্ন জমেছে আপুর ব্যাপারে, পার্টিটা শেষ হয়ে যাক, তারপর না হয় সবাইকে বুঝিয়ে বলা যাবে। সবাই নিবিড়ের সাথে তাল মেলালো। কথা শেষ করে নিবিড় উপরের দিকে চলে যেতেই প্রিয়তা হাত টেনে, আপনি কোথায় যাচ্ছেন? নিবিড় প্রিয়তার থেকে হাত ছাড়িয়ে বিড়বিড় করে বলল, আমার যে সময় সেটা আমি আগেই নিয়ে নিয়েছি, এখন তুমি সময়টা ওদের দাও। কিন্তু আমি তো চাই আপনি এখানেই থাকুন। ওকে তুমি কেক কাটো, আমি এখানে আছি। পার্টি শেষ করে সবাই বসে আড্ডা দিচ্ছে। নাদিয়া কেফে। ঘরের মেয়ে ঘরে ফিরে এসেছে। সালমা বেগম আর মোশাররফ হোসেন অদরাকে নিজেদের কাছ থেকে ছাড়তেই চাইছে না। অদরাও কিছুক্ষণের মধ্যেই তাদের আপন করে নিয়েছে। তোমরা হোলগুলোই কিন্তু বৈশা বৈশা আসরে জমাইছো, কিন্তু খেয়াল করছো মোশাররফের কোলে নাদুর মাইয়াটা কেমন পাইছে, কাছ থেকেই সরতে চায় না। দাদু তুমি ঠিক বলছো। জানো অদরা মাঝে মাঝে ওর নানা নানিকে নিয়ে প্রশ্ন করতো, কিন্তু আমি তো কিছু বলতে পারতাম না। কথাটা বলেই এপাশ ওপাশ তাকিয়ে, ভাই কোথায় গেল মা? ওকে তো দেখছি না। সালমা বেগম মুচকি এসে, ও তো আড্ডা পছন্দ করে না, তাই হয়তো নিজের রুমে চলে গেছে। প্রিয়তা সবার জন্য কফি নিয়ে এসে, আচ্ছা ঠিক আছে জুহি তোমার ভাইয়াকে ডেকে নিয়ে আসো। এবার সবাই কফি খেয়ে নিন। প্রিয়তা ট্রেটা সবার সামনে নিয়ে রিশাদকে দিতে সামনে ঝুঁকতে, ভালোই আছে দেখছি। অবশ্য বিমানরা সবসময় ভালোই থাকে। রিশাদ ফিসির ফিসির করে কথাগুলো বলতে বলতে হাতে কাপ নিল। প্রিয়তা মুখ চুপ করে ট্রেটা রেখে, তোমরা কথা বলো আমি আসছি। নিজের রুমে দৌড়ে গিয়ে দেখে নিবিড় খাটের সাথে ইজি চেয়ারটায় বসে ল্যাপটপে কাজ করছে। নিবিড়কে কিছু না বলে ওয়াশরুমে চলে গেল। নিবিড় একটু অবাক হয়ে, কি হলো ওর, এভাবে ওয়াশরুমে গেল কেন?
প্রিয়তার কান্না যেন দ্বিগুণ বেড়ে গেছে। যখনই সে একটু সুখের দেখা পায় তখন অতীত কেন বারবার পরাজিত করে। আজ নিবিড় একটু আমায় ভালোবেসেছে আর আজ এই রিশাদের সাথে দেখা হতে হলো। রিশাদ যদি নিবিড়ের সামনে একবার মুখ খোলে তাহলে আমাকে শুধু এই বাড়ি থেকে নয়, জীবনের থেকেও মুছে দিবেন। কি করব আমি এখন? ওয়াশরুমের দরজা ধাক্কানোর আওয়াজে শুনে প্রিয়তা তড়িঘড়ি করে চোখে মুখে পানি দিয়ে এসে দরজা খুলে নিচের দিকে তাকিয়ে চোখ লুকানোর চেষ্টা করছে। কি হয়েছে তোমার? কিছু হয়নি। তাহলে এভাবে দৌড়ে এলে কেন? এমনি। কি হয়েছে বলবে? প্রিয়তা চিৎকার দিয়ে বলল, বললাম না কিচ্ছু হয়নি। বারবার জিজ্ঞেস করছেন কেন? নিবিড় অবাক হয়ে, হোয়াট? প্রিয়তা নিবিড়কে আর কিছু না বলে খাটের উপর থেকে নিজের জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছে আলমারিতে রাখার জন্য। প্রিয়তার হাত শক্ত করে ধরে, আমি যেটা পছন্দ করি না সেটা কেন করো? প্রিয়তা নিজের হাত ছাড়ানোর চেষ্টা করতে করতে, আজ একদিনে আপনি কি আমার মাথা কিনে নিয়েছেন? হ্যাঁ, আমি মানছি আজকের দিনটা আপনি আমাকে এত এত দিয়েছেন যে আমি সারা জীবন কৃতজ্ঞ থাকব। তাই বলে এই নয় আপনার সব কিছু সহ্য করব। হোয়াট? প্রিয়তা কিছু না বলে আলমারিতে জামা কাপড় রাখতে নিবিড় পিছন থেকে জড়িয়ে ধরে মুচকি এসে, আচ্ছা তোমার কি কোনো কারণে আমার উপর অভিমান হয়েছে? দেখো, আমি ছোটবেলা থেকে এমন ছিলাম না, কিন্তু সমাজের মায়াজালে নিজেকে পাল্টাতে বাধ্য হয়েছে। প্রিয়তা নিবিড়ের কথা শুনে নিবিড়ের দিকে ফিরে, কেন করছেন এইসব? সে তো 1.5 বছর পর আমাকে চলেই যেতে হবে। তাহলে এসব করে কি প্রমাণ করতে চাইছেন? আপনার তনুষা তো ঠিকই আপনার মাঝখান থেকে আমাকে এসে আপনাদের মাঝে বাধা হয়ে দাঁড়িয়েছে। আমি ভাবছি কাল বাবাকে সত্যিটা বলে আমি বাড়ি ছেড়ে চলে যাব। নিবিড় প্রিয়তাকে ছেড়ে দিয়ে, তুমি কখনোই শুধরাবে না। ওকে যাও, তোমার যা ইচ্ছা করো, তবে হ্যাঁ, আমার শর্ত অনুযায়ী তোমাকে 1.5 বছরই এই বাড়িতে থাকতে হবে। কথাটা বলে নিবিড় খাটের উপর থেকে ফাইলগুলো নিয়ে মাহিতকে ফোন দিল। জি স্যার, হোটেলে একটা রুম বুকিং করো। আজ রাত আমি ওইখানেই থাকবো। স্যার, আপনি ম্যাডামকে ছাড়া আজকের দিনে? শাট আপ, তোমাকে যা বলেছি তাই করো। নাদিয়া নিবিড়কে নামতে দেখে, ভাই তুই কি কোথাও যাচ্ছিস? হ্যাঁ আপু, আসলে আমার বাহিরে একটা কাজ আছে, সেটা করতেই যাচ্ছি, তাই আজ রাত আর বাড়ি ফিরব না। ভাই আজ আমি এসেছি, ভাবলাম তোর সাথে কথা বলবো, আর তুই থাকছিস না। আপু কাল কথা বলবো, তুই তো আসিসই। রিশাদ এগিয়ে এসে, স্যার আমি কি আসবো? না, বাড়িতে সবাইকে সময় দিন, তাহলেই হবে। নিবিড় বাহিরে বেরিয়ে গেল। রিশাদ মনে মনে ভাবল, যাক ভালোই হয়েছে, প্রিয়তা এখন তো তোমাকে আমার প্রশ্নগুলোর আনসার দিতেই হবে। লুকিয়ে লুকিয়ে কতক্ষণ থাকবে আমার কাছ থেকে? সালমা বেগম এসে, বাবা রিশাদ সারাদিন অনেক দখল গেছে, জুহি যা তোর আপু আর ভাইয়াকে রুমে নিয়ে যা, শেফালি তাদের রুমটা গুছিয়ে দিয়েছে। জুহি উঠে দাঁড়িয়ে, আসেন ভাইয়া। জুহি রিশাদকে উপরে নিয়ে গেল। নিবিড়ের রুমের সামনে দক্ষিণ রুমটায় নাদিয়ে দিয়ে দিল। রিশাদ এদিক সেদিক তাকিয়ে, স্যার বাড়িটা তো বেশ বানিয়েছেন। আচ্ছা, বাড়িটা কি শুধু স্যার নিজের জন্য বানিয়েছেন নাকি সবার? ভাইয়া কখনো নিজের জন্য একা কিছু করে না, যা করে সবার কথা মাথায় রেখেই করে। আপনি বিশ্রাম নিন, আমি আসছি। নিবিড়ের রুমের দরজার দিকে চোখ পড়তে, ওই রুমে কে থাকে? ওইটা ভাইয়ার ভাবির রুম। ও আচ্ছা, আমি তাহলে যাই, আপনি থাকুন। রিশাদ জুহি চলে যেতে আস্তে আস্তে নিবিড়ের রুমের দিকে গেল। দরজা খোলা দেখে ভিতরে ঢুকতেই, রাগ কমেছে তাহলে? দেখুন মিস্টার নিবিড়, যতই রাগ করেন না কেন, কথাগুলো তো সত্যি, তাই না? কথা বলে পিছনে ফিরতেই প্রিয়তা অবাক হয়ে তাকিয়ে ভয়ে ভয়ে বলল, আপনি এখানে? শেষমেশ তাহলে বড়লোক ছেলে পেয়ে হাতছাড়া করলে না, বিয়েটা ঠিক করেই নিলে। প্রিয়তা অন্যদিকে তাকিয়ে, দেখুন কেউ আসার আগে আপনি এখান থেকে চলে যান। আমি চাই না আমাদের ব্যাপারটা নিয়ে কেউ জেনে এই বাড়িতে অশান্তি হোক। অশান্তি তো নিবিড় সাহেব নিজেই ডেকে এনেছেন নিজের হাতে। আমি তো আসতে চাইনি, আমাকে জোর করেই আনা হয়েছে। দেখুন আপনাদের মাঝে কি হয়েছে না হয়েছে আমার জানার ব্যাপার নয়, কিন্তু আপনার আর আমার ব্যাপারটা সেই দিন সমাপ্ত হয়ে গেছে। সো এটাকে টেনে টুনে এখানে নিয়ে আসবেন না। বাহ, এতটাই সহজ? আমার যে 2টা বছর লস হলো সেটার কি হবে? রিশাদ প্লিজ, নিবিড় জানতে পারলে কি হবে বুঝতে পারছো? কি হবে? জানবে আমার আর তোমার পুরনো প্রেমটা আবার উতলিয়ে উঠল। প্লিজ রিশাদ, আমি অনেক কষ্ট করে নিবিড়কে অনেকটা কাছে পেয়েছি।
আর তোমারও স্ত্রী বাচ্চা সবই আছে, তাকেও তুমি ভালোবেসে বিয়ে করেছো। সেটা তো তুমি আমায় ঠকিয়েছো বলে। আমি তোমায় ঠকিয়েছি মানে? শোনো, তোমাকে আমি তখনও বলেছি আর আজও বলছি, আমার বোনেরা আমার কাছে সব। আমার ফ্যামিলি রেখে আমি তোমাকে বিয়ে করলে আমার ফ্যামিলি তখন রাস্তায় নামতে হতো। দোষটা তো তোমার ছিল, তুমি তো পারতে সেদিন আমার জন্য অপেক্ষা করতে। আর হ্যাঁ, এই যে প্রেম ভালোবাসা বলছো না, ওইটা আমার দিক থেকে ছিল না। তুমি আমার মাকে রাজি করিয়েছো বলেই আমিও রাজি হয়েছিলাম। আর আমি তোমাকে বলেছিলাম আমি রাজি ঠিক, কিন্তু আমার বোনেদের বিয়ে ছাড়া আমি কখনো বিয়ে করব না। রিশাদ অট্ট হাসি দিয়ে, হিসাব চুকিয়ে দিচ্ছ নাকি এসব বলে? রিশাদ প্লিজ, তুমি এখান থেকে যাও, আমি কিচ্ছু শুনতে চাই না। আজ আমি যেতেই পারি, কিন্তু তোমাকে দেখে তো আমার প্রেমটা নতুন করে সবুজ গাছের মতো সতেজ নির্মল হয়ে উঠেছে। তোমাকে তো আমি ছাড়ছি না প্রিয়তা। তোমাকে যখন সামনেই পাচ্ছি তাহলে তো। রিশাদ আর কিছু না বলে ভয়ঙ্কর হাসি দিয়ে রুম থেকে বেরিয়ে গেল। রিশাদ একটু হেঁটে যেতে না দিয়ে উপরে ওঠে। তুমি কোথায় ছিলে? আমি তোমাকে খুঁজে বেড়াচ্ছি। ভাইয়ের রুমে গেছিলে নাকি? কিন্তু ভাই তো রুমে নেই। আসলে নাদু, তোমার বাবির সাথে তেমন পরিচয় হয়নি, তাই একমাত্র শালার বউ পরিচয় হব না? না দিয়ে হাসি দিয়ে, আচ্ছা ঠিক আছে, তুমি রুমে গিয়ে একটু টেস্ট নাও, অতরাও রুমে ঘুমাচ্ছে। আমি ওর সাথে একটু কথা বলে আসছি। প্রিয়তা খাটের কিনারায় চোখ বন্ধ করে মাথা নিচু করে বসে আছে। প্রিয়তা, আসবো? আরে আপু আসুন, আপনি আসলে বলা লাগবে? জানো, আমি তো ভাবলাম আমার ভাই কখনো বিয়েই করবে না, কারণ ও মেয়েদের এতটাই ঘৃণা করে। কি বলবো, আসলে এক কথায় ও সম্পর্কগুলো বিশ্বাস করে না। প্রিয়তা চুপ করে আছে। তোমাকে আমার খুব ভালো লেগেছে, এজন্যই তো বলি আমার ভাই বিয়ে করে এতটা পাল্টে গেল কিভাবে? আপু, আপনি ভুল ভাবছেন, উনি এখন আগের মতোই আছেন। না, আজ তোমার প্রতি ওর চোখের যে ভালোবাসা দেখলাম সেটা কিছুতেই মিথ্যে হতে পারে না। তো প্রিয়তা, তোমার বাপের বাড়িতে কে কে আছে? আমার মা আর বোন, ভাই কিংবা বাবা কেউ নেই। ও আচ্ছা, ঠিক আছে, তুমি থাকো। আমারও আবার আমাকে ছাড়া ঘুমাতে পারে না। নিবিড় হোটেলের রুমে ফাইসারি করছে। প্রিয়তার মুখ দেখে ঘুমাতে ঘুমাতে যেন অভ্যাসে পরিণত হয়েছে। অনেক চেষ্টা করেও চোখে ঘুম তোলাতে পারছে না। প্রিয়তা গভীর ঘুমে তলিয়েছে। নিবিড় নিজেকে আর সামলাতে না পেরে বাড়ি এসে নিজের প্রিয় চেয়ারটায় বসে পড়ল। প্রিয়তা একবার ঘুম ঘুম চোখে তাকিয়ে স্বপ্ন দেখতে ভেবে চোখ বন্ধ করে আবার লাফ দিয়ে উঠে বসে। আপনি কখন এলেন? নিবিড় গম্ভীর মুখে কিছুক্ষণ তাকিয়ে উঠলে, কেন ঘুমা? আপনি ঘুমাবেন না? নিবিড় উঠে এসে প্রিয়তার এক পাশে শুয়ে, ঘুমিয়ে পড়ো, আর আমার কানের কাছে একদম বকবক করবে না। আপনাকে একটা কথা বলার ছিল। বলো, শুনছে। কথাটা বলে নিবিড় অন্য পাশ ফিরে শুয়ে আছে। কথাটা আপনি কিভাবে নেবেন আমি জানি না, তবে এটাই সত্য, আমি কোনো অন্যায় করিনি, শুধু মায়ের কথা রাখতে সেদিন রাজি হয়েছিলাম। আমি জানি কথাটা শুনলে আপনি ঠিক থাকতে পারবেন না, কিন্তু বিশ্বাস করুন আমার কোনো দোষ নেই। রিশাদকে আমি আগে থেকেই চিনি, মানে রিশাদের সাথে আমার বিয়ে ঠিক হয়েছিল। ওর ভালোবাসার কথা শুনে মা রাজি হয়ে গিয়েছিল। কথাটা বলেই প্রিয়তা নিবিড়ের কোনো সারা শব্দ না পেয়ে তাকিয়ে, শুনছেন আপনি? নিবিড় কথা বলছে না দেখে প্রিয়তা উঠে নিবিড়ের উপর ঝুঁকে দেখে সে ঘুমিয়ে গেছে। প্রিয়তা দীর্ঘশ্বাস পেলে, আপনার এখনই ঘুমাতে হলো? আমার কথাটা না শুনে চলবে? তো ভিউয়ার্স, গল্পটা কেমন লেগেছে একটু কমেন্টস করে জানাবেন। গল্পটার পরবর্তী পার্ট শীঘ্রই আসবে। গল্পটাকে নিয়ে একটি গঠনমূলক কমেন্টস করবেন। প্রিয়তা আর নিবিড়ের সম্পর্ক কোন দিকে যাবে তা নিয়েও কমেন্টস করুন। ভালো থাকবেন, আমার চ্যানেলের সাথেই থাকবেন।